একজোড়া আগুন পাখি, তুসকন্যা। পর্ব 14। আনায়া শিকদার বাড়িতে এসেছে একদিনও হয়নি। কেনিথের ইচ্ছে অনুযায়ী পাভেলের সাথে কথা বলার পরপরই কেনিথ আনায়াকে শিকদার বাড়িতে পাঠানোর কথা জানায়। কেনিথের মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে আনায়া হানা কিংবা কোনোটু শব্দও করেনি। শুধু সন্ধ্যার দিকে পাভেলের সাথে নির্বিকারে শিকদার বাড়িতে চলে এসেছে। আনায়া মাঝে বলতে গেলে এখন আর সত্যিই কোনো অনুভূতির দেখা মেলে না। যখন যে যেটা বলছে তখন সেটাই নির্বিকারে করে নিচ্ছে। আর কেনিথের কথা ফেলার তো কোনো সুযোগই নেই। গভীর রাত। শিকদার বাড়ির চারপাশে ৩-৪ জন গার্ডের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগ অবধি পাভেলও শিকদার বাড়িতেই ছিল, তবে একটা জরুরি কাজে সে বেরিয়ে গিয়েছে। এমনিতেও কেনিথ শুধু আনায়ার মোটামুটি খোঁজখবর নেওয়ার দায়িত্বটা ওকে দিয়েছে, আলাদা করে আনায়ার দেখভালের জন্য শিকদার বাড়িতে থাকতে বলেনি। তবে কেনিথের আদেশের চেয়ে বেশি করে হলেও পাভেল আনায়ার দেখাশোনায় বেশি সচেতন। কারণ তার উপর কেনিথের দাদি লুসিয়ারও আলাদা করে কিছু নির্দেশ রয়েছে। কিন্তু হঠাৎ করে যে কাজ পড়ে গিয়েছে তাতে শিকদার বাড়িতেও থাকাটা সম্ভব হলো না। পাভেল গিয়ে আনায়ার কাছ থেকে বিদায় নিল ঠিকই, তবে আনায়া কোনো কিছুই বলেনি। চুপচাপ মলিন চেহারায় পাভেলের কথা শুনেছে। পাভেল যাওয়ার আগে আনায়াকে কিছু সতর্কতামূলক কথাও বলে গেল। যেমন রাতের বেলায় যেন প্রয়োজন ছাড়া কোথাও না যায়, বেশি প্রয়োজন হলে যেন তাকে জানায় ঠিকঠাক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। এছাড়া আনায়াকে তার নিজের যত্ন নেওয়ারও পরামর্শটা দিতে ভুলল না। পাভেলের হাবভাব কিংবা বাচনভঙ্গিতে এক অদ্ভুত মুগ্ধতা বিরাজ করে। দেখতেও যেমন অসাধারণ তেমনই তার কাজকর্মও। ধরা যায় কেনিথের সান্নিধ্যে না এলে হয়তো সে কখনোই নিজের এই তুখোড় মেধাকে এসব কাজে লাগাতো না। নিশ্চিত ভালোভাবেই নিজের জীবনটাকে আদর্শ করে গড়ে তুলত। তবে এটা না হওয়ায় তার তেমন আফসোসও নেই। কেনিথের হয়ে এতদিন কাজ করতে করতে তার এইসব কাজ আর মানুষগুলোর উপর ভিন্ন রকম মায়া জমে গিয়েছে। এখন চাইলেও সে এসব থেকে বের হতে পারে না। পাভেল চলে গিয়ে অনেকক্ষণ হয়েছে। রাতের খাবার টেবিলে সাজানো গোছানো ছিল, তবে আনায়া কোনোটাই মুখে তোলেনি। পাভেল চলে যেতেই কিছুক্ষণ তার বাড়ির সব জায়গা ঘুরে ঘুরে দেখেছে। একবার তাদের বাড়ির সেই রহস্যময় ঘরটার সামনে গিয়ে থেমেছে। অতঃপর সে কেনিথের কথাগুলোর সাথে সেই রাতে আনায়া আর ইনায়ার পাওয়া পুরনো কিছু অস্ত্র আর জামাকাপড় পাওয়ার ঘটনার সাথে সবকিছু মিলিয়ে দেখেছে। তবে আনায়া রুমে ভেতরে আর প্রবেশ করেনি। চাবিটা হয়তো তার রুমেই কোথাও রাখা আছে, তবে সে আর তা খুঁজতে যায়নি। শেষমেশ আনায়া গিয়ে তার বাবার ঘরে শুয়ে পড়ল। ঘরের জানালাগুলো সব খুলে রাখা। ঘুমানোর আগে আনায়া সেগুলো বন্ধ করল না। বিছানার উপর কোনো মতে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন যেন একটুও ভালো লাগছে না। ঘুমন্ত আনায়া বাহির থেকে আসা ঠান্ডা বাতাসে শিহরিত হয়ে প্রতিনিয়ত কেঁপে কেঁপে উঠছে। তবে তার ঘুম ছাড়ছে না। অত্যাধিক ক্লান্তি যেন তাকে ঘুমের বিশাল কৃষ্ণগহ্বরের মাঝে টেনে নিয়ে যাচ্ছে। পুরো একটা বাড়িতে একা একটি মেয়ে। রাত যখন আরো বেশি গভীর হতে লাগলো তখন আনায়া আরো বেশি ঘুমে বিভোর হয়ে উঠল। তার আশেপাশে কেউ এসে চলাফেরা করলেও হয়তো সে তা টের পাবে না। এরই মাঝে হঠাৎ সত্যি সত্যিই তার কাছে এক আগন্তুকের আগমন ঘটল। তবুও আনায়া একটুও টের পেল না। আনায়া নেই বিধায় কেনিথ খুব শান্তিতেই অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। তবে তার ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ মাঝরাতে তার ঘুম ছুটে গেল। মাথার মধ্যে হঠাৎ পাহাড় সমান চিন্তা এসে ভর করল। কেনিথ খুব ভালো করেই অনুভব করল তার কিছু একটা চাই, খুব তীব্রভাবে চাই। সে জানে সে কি চাইছে, তবে কেনিথ তার এই অনুভূতিকে পাত্তা দিতে নারাজ। কিছুক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করল। অতঃপর এই চিন্তা থেকে মুক্তি পেতে ইনায়ার বিষয়টি নিয়ে ভাবতে লাগল। ইনায়া বয়স নেহাত অনেকই কম, তবে ও ভীষণ চঞ্চল আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সঙ্গে জেদি মেয়ে। ওর কথাবার্তা বাচ্চামো লাগলেও ও একদম চুপচাপ থাকার মতো মেয়ে নয়। কেনিথ আপাতত ওকে একটা আশ্রমে রেখেছিল। পরবর্তীতে ওকে অন্য জায়গায় ঠিকঠাকভাবে সরিয়ে দিত এই নিয়তে। কিন্তু আচমকা এত কড়া নিরাপত্তা থাকার পরও ইনায়া কিনা সেখান থেকে পালিয়ে গেল। মানে একেবারেই সোজা গায়েব। ওকে কেনিথের কোনো টিমই কিনা খুঁজে পাচ্ছে না। বিষয়টা অবিশ্বাস্য। কেনিথ খুব ভালো করেই বুঝতে পারছে এখানে কাহিনী খানিকটা ভিন্ন।
ইনায়া নিশ্চিত কোনো স্পেশাল মানুষের হাতে পড়েছে, নয়তো সে নিজেই গিয়েছে। কিন্তু কেনিথ ভেবে পায় না বিডিতে এমন কে রয়েছে যে কেনিথের চেয়েও বেশি পাওয়ারফুল। আবার ইনায়া যদি নিজে থেকে যায় তবে সেই ব্যক্তিটা কে হতে পারে? আবার হঠাৎ এটাও মনে হচ্ছে যে ইনায়া আর এই দেশেই নেই। খুব বর্ষর প্ল্যানিং হয়েছে এখানে। কেউ তো সুযোগ সন্ধানী হয়ে বসেছিল, আর সুযোগ পাওয়া মাত্রই ইনাকে হাতিয়ার বানাতে সরিয়ে নিয়েছে। কেনিথ কিছুক্ষণ ভাবুক চিত্তে নানান ভাবনাচিন্তা শেষে পুনরায় আনায়ার বিষয়টি নিয়ে অস্থির হয়ে পড়ল। হতাশ হলো নিজের এই অবস্থা দেখে। ঘুরে ফিরে কিনা সেই একই ভাবনায় আটকে যাচ্ছে। আরও কিছুক্ষণ স্থির হয়ে চিন্তাভাবনার পর কেনিথ শেষমেশ আনায়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হয়েই সে শিকদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাতের আধারে শিকদার বাড়ির সামনে গিয়ে কেনিথের গাড়িটা থামল। কেনিথ গাড়ি থেকে বেরোতেই বাড়ির সামনের দুজন গার্ড এসে কুর্নিশ করে পুনরায় নিজেদের স্থানে চলে গেল। কেনিথ আর এক মুহূর্তও দেরি না করে বাড়ির ভেতরে প্রবেশ করল। একদম ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলুদ রঙের একটি বাল্বের আলোয় চারপাশে খুব কম পরিমাণ আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেনিথ প্রথমে ভাবল আনায়া হয়তো দোতলায়। সেই ভাবনা অনুযায়ী দোতলার দিকে এগোতে গিয়ে নজর পড়ল ডাইনিং টেবিলের উপর। আগ্রহ নিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখল সব খাবার ঢেকে রাখা। কেনিথ কয়েকটার ঢাকনা উঠিয়ে বুঝল আনায়া এসব খাবার ছুঁয়েও দেখেনি। মেজাজটা খানিক খারাপ হলো, তবে নিজেকে সামলে নিল। কেনিথ পুরনোয় দোতলায় যেতে চেয়েও গেল না, বরং কি যেন ভেবে তারেকের থাকার ঘরের দিকে এগোতে লাগলো। মন বলছে আনায়া এখানেই রয়েছে। কেনিথ যথারীতি সেই রুমে প্রবেশ করে আনায়াকে পেল ঠিকই, তবে রুমের হালচাল দেখে কিছুটা অবাকও হলো। সাই সাই করে বাহিরের ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করছে, আর আনায়া সেই ঠান্ডার মধ্যেই কেঁপে কেঁপে গুটিসুটি হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কেনিথ এবার গিয়ে আস্তে করে দুবার আনায়ার নাম ধরে ডাকত, তবে আজ কিছুটা ব্যতিক্রম করে। তারা এর পরিবর্তে আনায়া নামেই ডেকেছে। কিন্তু আনায়ার ঘুম ভাঙ্গেনি। আনায়া জাগলো না দেখে কেনিথও আর ডাকল না, বরং ঘরের জানালা দুটো গিয়ে বন্ধ করে দিল। সঙ্গে আনায়ার এত খামখেয়ালিতে অনেকটাই বিরক্ত হতে লাগল। তবুও কেনিথ বারবার নিজেকে থামিয়ে নিচ্ছে। আপাতত মাথা গরম করার কোনো ইচ্ছে নেই। এমনিতেই দিন দিন কোথা থেকে সব প্যাচ এসে হাজির হচ্ছে কে জানে। কেনিথ আনায়ার পাশে গিয়ে দাঁড়ালো। এক ধ্যানে কপাল কুঁচকে আনায়াকে দেখতে থাকল। জানালা বদ্ধ করার পরেও মৃদু কেঁপে কেঁপে উঠছে, যা দেখে কেনিথের কপালটা আরো বেশি কুঁচকে গেল। এভাবে আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কেনিথ আচমকা পাজা কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় আনায়া ঘুমের মাঝেই আচমকা জোরে কেঁপে উঠে পুনরায় কেনিথের বক্ষস্থলে নিজেকে গুটিয়ে নিল। এদিকে কেনিথ আনায়ার স্পর্শেই চমকে গিয়েছে। শরীর তো নয়, যেন বরফের খণ্ড। এভাবে থাকলে আবারও কঠিন ঠান্ডা এসে জেকে বসবে। তখন আবার সেবা যত্ন করে ঠিক করবেটাকে কেনিথকেই তো করতে হবে না। কেনিথ এসব ভাবতে ভাবতেই তার হঠাৎ মনে হলো আনায়াকে সোজা একটা আছাড় মেরে নিচে ফেলে দিতে। হাত আর মন দুটোই নিষ্পিস করছিল এই কাজ করতে, তবে মস্তিষ্কের চেতনা তাকে থামিয়ে দিল। আর একটুও সময় নষ্ট না করে কেনিথ আনায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে আনায়াকে নিয়ে বের হতেই তার গার্ডরা এগিয়ে এলে কেনিথ ওদের ইশারায় গাড়িটা খুলে দিতে বলে। এরপর আর দেরি না করে কেনিথ আনায়াকে নিজের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। সঙ্গে একবার আনায়ার দিকে তাকিয়ে মনে মনে বিরক্তি নিয়ে বলল, মর আর ঘুম ঘুমিয়েছে নাকি? ভোর সকালে আনায়ার ঘুম ভাঙ্গতেই নিজের অবস্থান অনুমান করে আনায়া কিঞ্চিত চমকে উঠল। যথাসাধ্য মনে করার চেষ্টা করে ভাবল তার তো এখানে থাকার কথা ছিল না, তবে সে এখানে। আনায়া ঠিকঠাক নড়াচড়াও করতে পারছে না। মলিন চেহারাটা বিস্ময়ের সাথে কেনিথের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। কেনিথ পুরো আষ্টেপৃষ্ঠে সাপের ন্যায় ওকে পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে, আর আনায়া যেন সেই কেনিথের উন্মুক্ত বক্ষস্থলের মাঝে রুদ্ধশ্বাস অবস্থায় আটকে গিয়েছে। আনায়া খানিকটা নড়াচড়া করতে চেষ্টা করল কিনা তাতেই কেনিথ নিজের চোখ দুটো খুলে কপাল কুঁচকে আনায়া দিকে তাকালো। মনে হচ্ছে আনায়া যেন তার ঘুরিমের বর্ষর ব্যাঘাত ঘটিয়ে ফেলেছে, আর সে যেন আনায়াকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। কেনিথের এহেন রূপে আনায়াও খানিকটা ভীত হল।
তবে কেনিথ মুহূর্তেই নিজের ভাবগতিক পরিবর্তন করে সম্পূর্ণ স্বাভাবিক রূপে কোমর পর্যন্ত ঢেকে রাখা কম্বলটাকে এক হাতে টেনে নিজেদের গলা পর্যন্ত টেনে দিল। অতঃপর তার অন্য হাতের উপর থাকা আনায়া মাথাটাকে নিজের কাছে টেনে আনায়ার দিকে তাকিয়ে নির্বিকারে বলল, ঘুমিয়ে যা, প্রমিট করছি আজকের পর আর কষ্ট দেব না। আনায়া এই কথার উদ্দেশ্য কি বুঝলো আর না বুঝলো তার আগেই কেনিথ আনায়াকে আরো বেশি কাছে টেনে নিয়ে চোখ বুঝল। দেখতে দেখতে আনায়ার কেনিথের মৃত্যুপুরী প্রাসাদে প্রায় আরো 3 মাস কেটে গিয়েছে। এর মাঝে আনায়া আর কেনিথের সম্পর্কেও হয়েছে নানান পরিবর্তন। কেনিথ আনায়াকে আর কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করেনি, বরং সবসময় ওর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। এই কয়েক মাসে কেনিথ আনায়ার আশেপাশে দিনের বেলাতেও যেমন প্রয়োজন ছাড়া তেমন একটা যায়নি, তেমন খুব অল্প কয়েকদিনই আনায়া আর সে রাতে একসাথে ঘুমিয়েছে। বেশিরভাগ সময়ই কি সব যেন কাজের জন্য কেনিথ বাড়ির বিভিন্ন আলাদা রুমে কিংবা রাত জেগেই কাটিয়েছে। তবে কখনোই আনায়াকে কষ্ট দেওয়ার চেষ্টা কিংবা শারীরিক সংস্পর্শেও যায়নি। এই যেন একই বাড়িতে দুজন দু জগতের মানুষের বসবাস। এদিকে আনায়ার গায়ের দৃশ্যমান ক্ষতগুলো প্রায় অনেকটাই সেরে গিয়েছে। কেনিথ আর যেটাই করুক না কেন নিয়মিত গিয়ে ওর শরীরের খোঁজখবর নিয়ে এসেছে। কখনো নিজে কিংবা কখনো আনায়াকে দিয়ে এই ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়েছে। সময় মতো খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলো ওর হাতের নাগালেই দিয়ে এসেছে। তবে আনায়া এই কয়েক মাসে যেন আরো বেশি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কেনিথ ওকে এখন জোর করিয়েও আর দু একটা কথাও বলাতে পারেনি। পরবর্তীতে সে এই চেষ্টাও করেনি, কারণ আনায়াকে একটু কোনো বিষয়ে জোর করতেই ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতেই চোখ হতে জল অনবরত জল ফেলে কাঁদতে থাকে। কেনিথ এসবে আরো বিরক্ত হয় আর মেজাজটাও খারাপ হয়, যে কারণে কেনিথ আর এসব বিষয়ে তেমন মাথা ঘামায় না। তবে ইদানিং কেনিথ আনায়ার মাঝে কিছু পরিবর্তন দেখতে পারছে। আনায়াকে আড়াল থেকে লক্ষ্য করলে কেনিথ মাঝে মধ্যে অদ্ভুত সব জিনিস দেখতে পায়। আনায়া এমনিতে এখন আর একটা কথাও বলে না ঠিকই, তবে সে একা থাকলে কারো সাথে ইশারায় নানান কথা বলার মতো অঙ্গভঙ্গি করে। আবার কখনো অদ্ভুতভাবে শব্দহীন হাসিতে হাসতে থাকে। কিন্তু এসবের মাঝে কেনিথ যখনই তার সামনে যায় তখনই সে কিছুটা অস্থির হয়ে ওঠে এবং পুনরায় থমকে যায়। কেনিথের আর বুঝতে বাকি নেই যে আনায়া এখন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এছাড়া 2 দিন আগে সে আরও একটা অদ্ভুত কাজ করেছে। সাধারণ কেনিথ নিজের সহ আনায়ার রান্নাটাও নিজের হাতেই করে এসেছে এই কয়েকটা মাস, কিন্তু কখনোই সে এসব কাজে আনায়াকে ডাকেনি। কিন্তু 2 দিন আগে হঠাৎ আনায়া কেনিথের কাছে এসে এই কয়েক মাসের ব্যবধানে প্রথম মুখ ফুটে বলল সে নাকি সকালের খাবারটা নিজের হাতে রাঁধবে। হঠাৎ আনায়ার এমন ইচ্ছের কথা শুনে কেনিথ অবাক হয়েছিল, তবে আনায়াকে এতদিন পর এভাবে স্বাভাবিকভাবে কথা বলতে শুনে যথেষ্ট খুশিও হয়েছিল। ভেবেছিল আনায়া হয়তো এবার স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও কেনিথ তাকে আরো কিছু জিজ্ঞেস করলে আনায়া একটা কথাও বলেনি, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর আনায়া কথা বলবে না দেখে কেনিথ আর আনায়াকে তেমন জোর করেছি। ওর ইচ্ছে অনুযায়ী রান্নাটা ওকেই করতে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আনায়া উদ্দেশ্য ধরতে পেরে কেনিথ শুধু তাচ্ছিল্যের সাথে হেসেছে। সেদিন যথারীতি আনায়া দুজনের জন্য সকালে স্যুপ বানিয়েছিল। দুজনে মিলে ডাইনিং টেবিলে মুখোমুখি বসে খাবার খাচ্ছিল। কেনিথ অকপটে খাবার খাচ্ছে আর আনায়া নির্বিকার হয়ে বসে স্যুপের বাটির দিকে তাকিয়ে তা চামচ দিয়ে নাড়াচাড়া করছে। আবার মাঝে মধ্যে 2-1 মুখেও দিচ্ছে। অনেকদিন হয়ে গেল তার কেন যেন ঠিকঠাক খাবার খেতে ইচ্ছে করে না। মাঝে মধ্যেই বমি হয়ে যায়। নিজেকে সবসময় কেনিথের অগোচরে রাখতে চায় বিধায় এসব কেনিথেরও তেমন নজরে পড়ে না। তবে এখন আনায়া খেতে খেতে কয়েকবার আর চোখে কেনিথকে দেখছে, যেন সে এই মুহূর্তে ভিন্ন কিছু হওয়ার আশা করছে। তবে কেনিথ পুরো খাবারটা শেষ করে ফেললেও আনায়া ফলাফল স্বরূপ কিছুই দেখতে পারছে না। কেনিথের খাবারের শেষ পর্যায়ে গিয়ে আনায়া ভেতর ভেতর খানিকটা অস্থির হয়ে উঠল, যা তার বাহ্যিক হাবভাবে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। এদিকে কেনিথ পুরো খাবার খাওয়াটার সময় মুচকি হেসে মাথা নিচু থাকা অবস্থায় খাবারের দিকে তাকিয়েই সম্পূর্ণ খাবারটা শেষ করেছে এবং সর্বশেষে খানিকটা পানি খেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে আনায়ার কাছে এলো। এরপর আনায়ার সামনে হতে 1 হাত বাড়িয়ে চেয়ারের উপর নিজের খানিকটা ভর ছেড়ে দিল। অতঃপর আনায়ার মুখের কাছে ঝুঁকে গিয়ে মুচকি হেসে বলতে লাগলো,
দ্য টেস্ট ওয়াজ সো গুড। একমাত্র বউয়ের হাতের রান্না বলে কথা, বাট বিষটা ঠিকঠাক কাজ করেনি। যে বিষটা মিশিয়েছিস সেটা পরিপূর্ণ নয়, ওটার সাথে আলাদা করে আরেকটা মেশাতে হতো, তবেই কাজ হতো। ইটস কল্ড রিঅ্যাক্টিভ টক্সিসিটি, যেখানে দুটো পদার্থ পৃথক অবস্থায় খুবই সাধারণ, কিন্তু দুটো একত্রিত হলেই সোজা উপরে। হোয়াট এভার, এত কষ্ট না করে আমাকে বললেই পারতি, আমি নিজেই রেঁধে লিকুইডটা মিশিয়ে খেয়ে নিতাম। শুধু শুধু কষ্ট করলি। আচ্ছা, তোকে এসব কুবুদ্ধি দেয় কে শুনি? তোর ওই কাল্লা কাটা বাপটা। কেনিথ কথা বলা মাত্রই তাচ্ছিল্যের সাথে পুনরায় হেসে ফেলল। এদিকে আনায়া কেনিথের মুখের দিকে নির্বিকারে তাকিয়ে, যেন সে যে এই কাজটা করছে এতে তার মাঝে নেই কোনো অনুতাপ কিংবা ভয়। মলিন চেহারার চোখজোড়া সম্পূর্ণ নির্বিকার। কেনিথ জানে আনায়া কিছু বলবে না, যে কারণে টুপ করে আনায়ার সুপে ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে সরে এলো এবং সেখান থেকে চলে যেতে যেতে বলল, রান্না তো ভালোই পারিস, মাঝে মধ্যে একটু রেঁধে খাওয়ালে কষ্ট পাবো না। বিষ মেশানো হলেও চলবে, প্রবলেম নেই। কেনিথ সেখান থেকে চলে গেলেও আনায়া নির্বিকারে ঘরের এক কোণার দিকে চেয়ে রইল। তার বাবাটা মাঝে মধ্যেই সব অদ্ভুত বুদ্ধি দিয়ে যাচ্ছে। কি সব বোঝাচ্ছেও আনায়া বুঝতে পারে না সে কোনটা শুনবে। মাঝে 2 মাস তার বাবাটা তেমন বিরক্ত করেনি, সে কয়দিন আনাও ঠিকঠাক ছিল, অথচ ইদানিং কি সব কথাবার্তা বলে ভয় দেখায় আনাকে। সঙ্গে সব সময় এটাও বলে যে সে তাকে নিয়ে যাবে। অবশ্য এতে আনায়ার কোনো আপত্তি নেই, সে সত্যিই তার বাবার সাথে যেতে চায়, শুধু একটা সঠিক সময়ের জন্য তার অপেক্ষা। আনায়া শেষবার কেনিথের ক্ষতি করতে চেয়েছিল সেই কয়েক মাস আগে, যখন কেনিথ রাতের বেলায় শিকদার বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এলো তার ঠিক কিছুদিন পর। কেনিথ স্বাভাবিকভাবেই আনায়ার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তবে একটা পর্যায়ে আনায়া আচমকা বালিশের নিচ থেকে ছুরি বের করে কেনিথের পিঠে আঘাত করতে বসেছিল। এটা তার আগাম পরিকল্পনা ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কেনিথ আনায়ার ছুরি ধরা হাতটা সহ অন্য হাতটাও দুপাশ থেকে চেপে ধরে আনায়ার নির্লিপ্ততা মুখের কাছে তাচ্ছিল্যের সাথে হেসে বলেছিল, বিধবা হওয়ার এত শখ জেগেছে, স্বামীকে নিজ হাতে মেরে এতটা সতীসাবিত্রী না হলেও চলবে। জাস্ট একটা মুখ খাবো আজ, প্রমিট করলাম, তুই না চাইলে আর কখনো তোর কাছে আসবো না। কেনিথ আর সেদিন আনাকে আলাদা করে আনাকে কিছু বলার সুযোগ দেয়নি, বরং তার আগেই ওর ওষ্ঠে খুব অল্প সময়ের জন্য ওষ্ঠ মিলিয়ে সরে এসেছিল। আর এটাই ছিল তাদের শেষবারের মতো ঘনিষ্ঠ হওয়া। এরপর কেনিথ ভুলেও ওর কাছে যাওয়ার চেষ্টা করেনি। এবার কেনিথ আনায়ার একটা ট্রিটমেন্টের জন্য পাভেলকে ডেকেছে। ও বসের ডাক শুনেই সোজা বাড়িতে এসে হাজির। কেনিথ ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথেও কথা বলে রাখতে বলেছে। যথারীতি কেনিথের কথা মতো পাভেল সবকিছুর ব্যবস্থা করে রেখেই কেনিথের কাছে ছুটে চলে এসেছে, তবে সঙ্গে করে কিছু জিনিসও এনেছে। পাভেলকে দেখা মাত্রই কেনিথ তাচ্ছিল্যের সঙ্গে বলল, কাহিনী কি বলতো, আমার চেয়ে যেন ওর প্রতি তোর চিন্তাই বেশি। যখনই দেখি তখনই হাঁপানি রোগীর মতোই হাঁপাতে থাকিস। পাভেল মুখ ভেঙ্গুচিয়ে বলল, আপনার না রইলেও আমার জীবনের মায়া দয়া আছে। আর সত্যি কথা, উনি ভালো মানুষ, আর ভালো মানুষদের জন্য পাভেলের দরদ একটু বেশিই উথলায়। যাক গে, আপনি দিনে যেহেতু যাবেন না তাই রাতেই একটা সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আজ রাতেই যাবেন তো? কেনিথ পাভেলের দিকে নির্বিকারে তাকিয়ে বলল, হুম। কিছুক্ষণ সময় দুজনের মাঝে নীরবতা চলার পর পাভেল খানিকটা ইতস্ততভাবে বলল, উনি কি একটু বেশিই অসুস্থ? আপনি তো বলছিলেন আপনি নাকি আর। তবে পাভেল আর এখন উল্টো পাল্টা কিছু বলল না, তবে কেনিথ ওর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সঙ্গে হাসল। অতঃপর 2 দিন আগের আনায়ার খাবারে দেওয়ার ঘটনাটা খুলে বলল। কেনিথ বুঝেছিল কোনো একটা ঘাবলা আছে। যথারীতি আনায়া সেই কাভার্ডের পেছনে পড়ে থাকা শিশিটা ভেবেই খাবারে মিশিয়েছিল, যা ধরতে কেনিথের একটুও দেরি হয়নি। এদিকে কেনিথের মুখ থেকে এহেন কথা শুনে পাভেল পুরো তোবদা খেয়ে গিয়েছে। বিশ্বাসই হচ্ছে না যেন আনায়া এমন কিছু করেছে। বলেন কি, বসো সোজা, আপনাকে উপরে পাঠানোর জন্য। বউ একটা পেয়েছিলেন আপনার চেয়েও 1 ধাপ উপরে। কেনিথ পাভেলের কথায় হাসল।
যেদিন থেকে আমি বলেছি ওকে আর কষ্ট দিব না সেদিন থেকে ও আমাকে কষ্ট দেওয়ার পায়তারা করে চলছে। কষ্ট বললে ভুল হবে, আমাকে উপরে পাঠানোর জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমি ভেবে পাই না ওর বাপ মরেও আমার পিছু ছাড়ছে না কেন। সা লা বা স্টার্ট একটা ম রার পরও আমার পিছনে লেগে আছে। পাভেল কেনিথের অর্ধেক কথা বুঝে বাকি অর্ধেক আর বুঝল না। চোখ মুখ কুঁচকে বলল, মানে? কেনিথ ওর দিকে নির্বিকারে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত হেসে বলল, বুঝবি না? 1 মিনিট, তুই এসব কি এনেছিস? পাভেল খানিকটা মুচকি হেসে বলল, আপনাদের জন্য এনেছি। এই বলেই কেনিথের হাতে পাভেল একটা বর্ষর শপিং ব্যাগ ধরিয়ে দিল। কেনিথ সেটা হাতে নিয়ে খানিকটা কপাল কুঁচকে বলল, আমাদের জন্য? এই বলতে বলতেই কেনিথ শপিং ব্যাগ থেকে একটা কালো রঙের শাড়ি আর কালো রঙের পাঞ্জাবি বের করল। কেনিথ জিনিস দুটোকে দেখে পাভেলের দিকে তাকাতেই পাভেল বলল, সুন্দর না? পছন্দ হয়েছে? কেনিথ কপাল কুঁচকে নিয়ে বলল, এসব দুই কার জন্য নিয়ে এসেছিস? না মানে তারা না হয় শাড়ি পরে নিল, কিন্তু আমি পাঞ্জাবি, লাইক সিরিয়াসলি আজ থেকে প্রায় 20 বছর আগে হয়তো লাস্ট পাঞ্জাবি পরেছিলাম। মাফ কর ভাই, তোর চয়েস ভালো, তবে আমি এসব পরব না। আরে বসো, একদিন পরলে কিছু হবে না। ডাক্তারের কাছে যাওয়ার আগে দুজনে সেজেগুজে একটু ঘোরাঘুরি করে আসুন, এরপর না হয় ডক্টরের কাছে চলে যাবেন। পাভেল, তোর কথায় কেন যেন আমার হাসি পাচ্ছে। তুই আমাদের থেকে যা চাচ্ছিস তা হওয়ার সম্ভাবনা আমি আর রাখছি না। ও যতদিন আছে থাক। ইনাকে পেয়ে গেলে ওদের দুজনকে আলাদাভাবে কোথাও পাঠিয়ে দেব। ভালো থাকবে দুজনেই, সাথে আমিও। পাভেল কেনিথের এমন সহজ স্বীকারোক্তিতে চমকে উঠল। কি বলছেন এসব? আপনি সত্যি ওনাকে? হুম। কিন্তু কোনো কিন্তু নয় কেন? যে যেভাবে ছিল সেভাবেই থাকা উচিত। যার যেটা প্রাপ্য ছিল সে সেটা পেয়ে গিয়েছে। আমি আবার নিজের জীবনটাকে নিজের মতোই রাখতে চাই। আর ওরা যদি চায় তবে ওরাও আগের মতো নিজের জীবনকে সাজিয়ে নিক, আমার কোনো আপত্তি নেই। কেনিথের এমন নরম নরম কথায় পাভেল তালগোল পাকিয়ে ফেলছে। এমন কেনিথকে সে বহু বছরেও দেখেনি। তবে এটা আজ কাকে দেখছে? বস, আমার মনে হয় ওনার সাথে সাথে আপনিও একটু নিজের চেক আপটা করে নিয়েন। আপনাকেও আমার ঠিকঠাক মনে হচ্ছে না। পাভেল ভেবেছিল কেনিথ হয়তো আবারও রেগে গিয়ে কিছু বলবে, কিন্তু কেনিথ তেমন কিছু না বলেই শুধু মুচকি হাসল। কেনিথের চেহারাটাও পাভেলের কেমন যেন মলিন মনে হচ্ছে। আচ্ছা বসো, আপনি তো বললেন উনি যদি চায় আবার নিজের মতো জীবন সাজিয়ে নিবে, তাহলে উনি যদি আবার ওই রেহান আহমেদের কাছে ফিরে যায় তাহলেও কি আপনার কোনো আপত্তি নেই? আপত্তি থাকার কথা বুঝি? পাভেল আবারও ভড়কে গেল। এখন মনে হচ্ছে সে নিজেই পাগল হয়ে যাবে। নিজের বউয়ের অন্য কারো কাছে চলে যাওয়াতেও কিনা কেনিথের কোনো আপত্তি নেই। অনেক হয়েছে, এসব বাদ দিন। তাড়াতাড়ি দুজনে তৈরি হয়ে ঘুরে আসুন। আপনার জন্য না হলেও ওনার জন্য এই সময়ে ঘোরাঘুরির প্রয়োজন আছে। আর মানা করবেন না। কেনিথ পাভেলের দিকে তাকিয়ে নিজের চেহারাটা খানিক গম্ভীর করে বলল, আমি এসব পাঞ্জাবি পরছি না। আর শাড়িটা না হয় ওকে দিয়ে আসছি। আশা করি তোর চয়েস ওর সত্যিই পছন্দ হবে। খাবারের বিষ দেওয়ার ঘটনার পর কেনিথ খুব অল্প সময়ই হয়তো ওর আশেপাশে গিয়েছে। কথাবার্তা যেহেতু হয় না, সেক্ষেত্রে কেনিথও কোনো প্রয়োজন ছাড়া ওর কাছে যায়নি। সন্ধ্যা রাতের দিকে কেনিথ আনায়ার কাছে শাড়িটা নিয়ে গেল। রুমে গিয়েই দেখল আনায়া বিছানার উপরে চুপচাপ এক ধ্যানে দেওয়ালের দিকে নজর ফেলে তাকিয়ে রইছে। চেহারাটা দিন দিনে আরো বেশি মলিন হয়ে গিয়েছে। তবে কেনিথ খেয়াল করে দেখল ইদানিং আগের চেয়ে আনায়াকে কিছুটা স্বাস্থ্যবান মনে হয়। খাবারটা কেনিথের জোড়াজুড়িতে আনায়া খায়, তবে হঠাৎ এই পরিবর্তনে কেনিথ খুশিই হয়েছে। কেনিথকে দেখে আনায়ার মাঝে কোনো হেলদোল হলো। যেভাবে থাকার সেভাবেই বসে রইল। কেনিথও এই নিয়ে তেমন পাত্তা দিল না। ও জানতো এমনটাই হওয়ার ছিল। আনায়ার কাছ থেকে এখন আর এর চেয়ে বেশি কিছু আশা করাটা বোকামি। এরই মাঝে কেনিথ কিঞ্চিত মুচকি হেসে আনায়ার সামনে গিয়ে বসল। কেনিথকে নিজের মুখোমুখি বসতে দেখে আনায়ার চোখজোড়া কেনিথের দিকে পড়ল। মলিন মুখে নিস্তব্ধ চোখে তাকিয়ে সে। কেনিথ আড়ালে দীর্ঘ শ্বাস ফেলে মুচকি হাসল।
অতঃপর আনায়ার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে সরিয়ে দিল। তবে এখনও সে কিছু বলল না। কিছুক্ষণ সময় একইভাবে অতিবাহিত করার পর কেনিথ এক হাতে ওর গলার পাশে হাত রেখে মাথাটা খানিক নিজের কাছে টেনে নিয়ে এলো। আনায়া এখনো নির্বিকার। সে বরাবরের মতোই কিছু বলবেও না, করবেও না। এখন তো আগের মতো আর কষ্ট দেই না। দেই বল, তবে এমন কেন করছিস? আমি অশান্তিতে থাকলে তোর শান্তি হয়, তাই না? কেনিথের চোখে আজ ভিন্ন কিছু। গলার স্বরেটাও যেন করুণ মনে হচ্ছে। নিজের অদ্ভুত পরিবর্তন করে যেন সে আজ আনায়াকে অনুনয় করছে। অথচ আনায়া নির্বিকার। কেনিথ আনায়ার নিস্তব্ধতায় নিজেকে সামলে নিল। গাল থেকে হাত সরিয়ে আনায়ার হাতে কালো রঙের শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, পাভেল এনেছে। এক জায়গায় যেতে হবে, পছন্দ হলে পরে ফেলিস। কেনিথ এই বলেই আনায়ার কাজ সরে এসে রুম থেকে বেরিয়ে পড়ল। বরাবরের মতো কেনিথের গায়ে একটা কালো রঙের টি শার্ট আর কালো রঙের প্যান্ট। বড় বড় চুলগুলো এবার একটু ঠিকঠাক করে বাঁধা। কেনিথ নিচে পাভেলের সাথে টুকটাক কাজ নিয়ে কথা বলছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছিল বিধায় পাভেল একটু তাড়াতাড়ি করার জন্য উদ্বেগ হলো। আনায়ার তৈরি হয়ে নিচে আসার কথা, কিন্তু আনায়া যেহেতু আসছে না সেজন্য কেনিথ নিজেই কিছুটা বিরক্ত হয়ে উপরে চলে গেল। কেনিথ রুমের কাছে এসে বিড়বিড় করে বলতে লাগলো, একটু রেডি হতেই এত দেরি তবে? কেনিথ রুমে প্রবেশ করে আনায়ার দিকে তার নজর পড়তেই তার কথা থেমে গেল। কেনিথ নিজেও খানিকটা থমকে গিয়েছে। আচমকা নিঃশ্বাসও ভারী হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন তার শ্বাসনালী অকার্য হয়ে পড়ছে। কেনিথ ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। আনায়া নিস্তব্ধ চোখে আয়নায় নিজেকে দেখছে। আনায়ার এক হাত তার পেটের উপর। ফর্সা ত্বকে কালো রংটা অসম্ভব সৌন্দর্যের সাথে ফুটে উঠেছে। শাড়িটা খুব সাধারণ, ব্লাউজটা কুনুই পর্যন্ত। আনায়ার মুখে নেই কোনো আলাদা প্রসাধনী। একদম সাধারণ একটা মলিন চেহারা। তবুও সৌন্দর্যের ঐশ্বর্য যেন সর্বাঙ্গে বিরাজ করছে। কেনিথ এতক্ষণ আনায়াকে পেছনে থেকে আয়নাতেই দেখছিল। একটা সময় আনায়ার পাশে গিয়ে দাঁড়াতেই আনায়া কেনিথের দিকে ফিরে তাকালো, সঙ্গে আলগোছে পেট থেকে হাতটা সরিয়ে ফেলল। কেনিথ ওর দিকে খানিকটা রুদ্ধশ্বাস চাহনিতে তাকিয়ে রইছে। আনায়া নির্বিকার রইলেও কেনিথকে স্বাভাবিক মনে হচ্ছে না। বেচারার হঠাৎ দম বন্ধ হয়ে আসছিল। কেনিথ নিজেকে কোনো মতে সামলে নিয়ে অসহনীয় চাহনির সাথে বলতে চাইল, হেই ব্লাড, আজকেই শেষবার। এরপর কোনোদিন আমার সামনে কালো শাড়ি পরে আসবি না। না না, আর কখনো শাড়িই পরবি না। আমার অসহনীয় লাগে, একটুও ভালো লাগে না। শাড়িতে তোকে একটুও ভালো লাগে না। কিন্তু এসবের কিছুই কেনিথ বলল না। বেচারার কথাও গলায় আটকে গিয়েছে। কেনিথ পাশে ফিরে জোরে শ্বাস ফেলল। অতঃপর আনায়ার দিকে তাকিয়ে বলল, আর কখনো শাড়ি পরার প্রয়োজন নেই। দেরি হয়ে যাবে, আজ না হয় এভাবেই যাই। এই বলেই কেনিথ আনায়ার গালে এক হাত রেখে কপালে খুব অল্প সময়ের জন্য নিজের ঠোঁট ছোঁয়াল। এরপর আনায়ার হাত ধরে যাওয়ার জন্য উদ্বেগ হতেই আনায়া অস্ফুটস্বরে বলল, আমার খিদে পেয়েছে। হঠাৎ আনায়ার মুখে কথা শুনে কেনিথ তড়িৎ পেছনে ফিরে তাকালো। আনায়া একদম আগের মতোই রয়েছে। তবে কেনিথের শুরু থেকেই মনে হচ্ছে যেন আনায়া কিছু বলতে চায়। ওর চোখ দুটোর গভীরতা ঠিক তাই জানান দিচ্ছে। কেনিথ এই নিয়ে কিছু জিজ্ঞেস করেনি, তবে এখন ভাবছে খাবার খাওয়াতে খাওয়াতে কিছু জিজ্ঞেস করে জানলে জানাও যেতে পেরে। আপাতত কেনিথ খানিকটা উদ্বেগের সাথে বলল, ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। তুমি আগে খেয়ে নিস, এরপর না হয় দুজনে বের হব। কেনিথ এই বলেই দ্রুত নিচে চলে গেল খাবার আনতে। নিচ থেকে খাবার সাজিয়ে রুমের কাছে আসার এই সময়ের ব্যবধানটা খুব বেশি ছিল না। তবে উদ্বেগপূর্ণ কেনিথ প্লেট হাতে রুমের কাছেই পৌঁছাতেই কোনো ভারী কিছু পড়ে যাওয়ার বিকট আওয়াজ শুনতে পেল। মুহূর্তেই সম্পূর্ণরূপে ও থমকে গেল। বিস্ময়ের সাথে প্লেট হাতে অতিদ্রুত রুম প্রবেশ করতেই এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পড়ে গেল। এক আকাশ সমান ভয়ে এসে কেনিথের মাঝে আছড়ে পড়ল। আপনা আপনি হাত থেকে খাবার সহ প্লেটটা পড়ে গিয়ে ভেঙে গেল। কেনিথ তাতে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে একবার অস্ফুটস্বরে বলল, তারা। কোনো সাড়া শব্দ মিলল না। কেনিথের গলা শুকিয়ে গিয়েছে। তার আগে কখনো এমনটা অনুভব হয়নি যা হচ্ছে।
এতটা উদ্বিগ্ন সে কখনোই হয়নি। কেনিথ নিজেকে যতটা পারল সামলে নিয়ে বারান্দায় গেল। গিয়ে দেখল সেখানেও আনায়া নেই। অতঃপর ঠোঁট চেপে বারান্দার গ্রিলের কাছে গিয়ে উদ্বিগ্ন চোখে নিচের দিকে তাকাতেই কেনিথ সম্পূর্ণরূপে থমকে গেল। মনের অজানা ভয়টাই অবশেষে সত্যি হল। কেনিথ পাগলের মতো নিচে নেমে বাহিরে যাওয়ার জন্য উদ্বিগ্ন। একই শব্দ পাভেলও শুনতে পেয়েছিল আর সেও অবাক হয়ে বাহিরে যেতে নিয়েছিল। কিন্তু কেনিথকে এভাবে দেখে সে নিজেও চমকে গিয়েছে। হঠাৎ কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। পাভেল দুবার কেনিথকে জিজ্ঞেস করেছিল, তবে কেনিথ এতটাই উদ্বিগ্ন যে সে পাভেলের কথা ঠিকঠাক কানেই নেয়নি। পাভেলও আর দেরি না করে কেনিথের সাথে ছুটে বাহিরে চলে গেল। কেনিথ গিয়ে তার রুমের বারান্দার নিচে থামল। কেনিথ সম্পূর্ণ স্তব্ধ পড়েছে, তার সাথে পাভেলও। দুজনের কেউই ভাবেনি এই মুহূর্তে তাদের এমন কিছুর সম্মুখীন হতে হবে। কেনিথ দ্রুত নিজেকে সামনে নিয়ে মাটিতে পড়ে থাকা আনায়ার অচেতন দেহটার কাছে এগিয়ে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে আনায়ার মাথাটা নিজের কোলের উপরে রেখে পাগলের মতো আনায়াকে কয়েকবার ডাকল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। আনায়ার কপালের অংশে খানিকটা কেটে গিয়ে অনবরত রক্ত ঝরছে। হাত পায়ে ছোট বড় পাথরের আঘাতে কিছুটা করে কেটে গিয়েছে। কেনিথের রুমের বারান্দার নিচের ছোট বড় পাথরগুলো আর সরানো হয়নি। এতে উপর থেকে পড়ে যাওয়ায় আঘাতটাও বেশি পাওয়ার কথা, কিন্তু তারা যা দেখছে তার কারণটা ঠিক দুজনে বুঝে উঠতে পারছে না। পুরো জায়গাটায় অন্ধকার, তবে কাছেই হলুদ রঙের ছোট লাইটের আলোয় মোটামুটি সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। যেখানে আনায়ার কপাল ব্যতীত অন্য কোথাও তেমন কেটে যায়নি, সেখানে আশেপাশে যে রক্তের স্রোত বইছে তার কারণেই দুজনে বুঝতে পারছে না। হঠাৎ এত ব্লিডিং কোথা থেকে হচ্ছে তা দুজনের মাথায় ঢুকছে না। কেনিথ উদ্বিগ্ন স্বরে বলল, এই পাভেল, এত ব্লিডিং কেন হচ্ছে রে? এত রক্ত কিসের? পাভেলও পুরো স্তব্ধ হয়ে গিয়েছে এসব দেখে। ও নিজেও অস্থির হয়ে বলতে লাগল, বুঝতে পারছি না, বসো বসো বসো, আর দেরি করা ঠিক হবে না। আমি গাড়ি বের করছি, আপনি নিয়ে আসুন ওনাকে। যথারীতি পাভেল এক মুহূর্তও দেরি না করে গাড়ি বের করল। অন্যদিকে কেনিথ রক্তাক্ত আনাকে ওই অবস্থাতেই পাজা কোলে তুলে নিয়ে গাড়ির পেছনে সিটে গিয়ে বসল। পাভেল কার ড্রাইভ করছে আর কেনিথ আনাকে নিজের কোলেই আলতোভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রইছে। গাড়ি সহ কেনিথের সর্বাঙ্গে খানিকটা করে রক্ত লেগে রইছে। কেনিথের চোখে মুখে অধিক উদ্বিগ্নতার স্পষ্ট ছাপ। কেনিথের এহেন অবস্থা দেখে যে কেউ অবাক হতে বাধ্য। যে কেউ মুহূর্তেই বলে ফেললে এটা কেনিথ নয়, এটা হয়তো সেই ছোট্টবেলার বিভান, যার চোখে মুখে সবসময় মিলত এক অদ্ভুত ভয় আতঙ্কের ছাপ, যে কিনা সামান্য ঘটনাতেও থাকত চরম উদ্বিগ্ন। হ্যাঁ, এটা সেই বিভান যে তার তারার জন্য আজ না চাইতেন ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। আনাকে হসপিটালের নিয়ে আসা হয়েছে ঘণ্টাখানেক হলো। ওর পরিস্থিতি দেখে আনাকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। কেনিথ এখন একদম শান্ত আর স্তব্ধ। তার হাবভাবে মনে হবে যেন কিছুই হয়নি, বরং সব স্বাভাবিক। কে বলবে একটু আগে যে ছেলেটা পাগলের মতো ছটফট করছিল, এখন সে একদম চুপচাপ শান্ত রূপে একপাশে দাঁড়িয়ে রইছে। এছাড়া কেনিথের মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা। এই কাজটা পাভেলি জোর করে করেছে, নয়তো ভিকে কেউ সহজে চিনে নিলে তখন পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। পুরো কাহিনী মিডিয়া তোলপাড় করে দিবে। এমনিতেও হঠাৎ ইন্ডাস্ট্রি থেকে ভিকে নামক রকস্টারটা গায়েব হইছে। এটা নতুন কিছু নয়, এটা কেনিথের বৈশিষ্ট্য। এই আছে তো এই নেই, কোথায় থাকে কিংবা কি করে তাও কারো জানা নেই, যে কারণে এসব এখন সবার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। শুধু কেনিথের কোনো ইভেন্ট অথবা কনসার্টের শোরগোল পড়লেই জনগণ আবারও জেগে ওঠে। এদিকে পাভেল পারলে চিন্তায় ব্যাঙের মতো লাফালাফি করে। কোকড়ানো চুলগুলো পুরো কাকের বাসার চেয়েও ভয়ঙ্কর রূপের হয়ে গিয়েছে। বেচারার ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একবার এদিক তো একবার ওদিকে পায়চারি করে চলেছে। আরও কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর অবশেষে একজন ডক্টর তাদের কাছে এগিয়ে এলেন। ডক্টরকে আসতে দেখে কেনিথও এগিয়ে এলো আর পাভেল তো লাফিয়ে গিয়ে জিজ্ঞেস করে বসল, ডক্টর, উনার কি অবস্থা? সব ঠিক আছে? আপনি পেশেন্টের কি হন?
মধ্যে বয়স্ক লোকটার এমন কথা শুনে পাভেল কিছুটা বিরক্ত হলো, তবুও পাশে থাকা কেনিথের দিকে ইশারা করে বলল, উনি পেশেন্টের হাজবেন্ড আর আমি পেশেন্টের ভাই। ওহ, পেশেন্ট মোটামুটি ঠিক আছে, বাট সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। অতিরিক্ত আঘাতে উনার গর্ভপাত হয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। ডক্টরের এহেন সহজ স্বীকারোক্তিতে দুজনেই যেন আকাশ থেকে পড়ল। কেনিথের কপাল কুঁচকে গিয়েছে। অন্যদিকে পাভেল তোবদা খাওয়ার মতো হাবভাব বানিয়ে বলল, ডক্টর, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। আমি একটু আগে যে পেশেন্টকে নিয়ে আসা হলো তার কথা জিজ্ঞেস করছি। আপনি কার কথা বলছেন? আপনি আনায়া শিকদার নামক পেশেন্টের কথা বলছেন, রাইট, যাকে একটু আগে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছিল? জি জি, কিন্তু এই বাচ্চা কোথায় থেকে? পাভেলের কথা শেষ হওয়ার আগেই ডক্টর কেনিথের উদ্দেশ্যে বলল, 1 সেকেন্ড মিস্টার। কেনিথ যেন আরো বেশি স্তব্ধ হয়ে গিয়েছে। চুপচাপ এতক্ষণ ধরে ডক্টর আর পাভেলের কথা শুনে যাচ্ছিল। মনে মনে নিজেও অনেক কিছু আন্দাজ করে ফেলেছে। ঠিক এরই মাঝে ডক্টর তার নাম বলতে গিয়ে আটকে গেলে কেনিথ নির্বিকারে বলল, ভিভান শিকদার। জি মিস্টার ভিভান শিকদার। আপনি কি সত্যিই জানতেন না যে আপনার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল? আনাকে ইমার্জেন্সি কেবিন থেকে আলাদা কেবিনে শিফট করানো হয়েছে। এতক্ষণে গানও ফিরে এসেছে ওর। তবে আনায়া একদম নিস্তেজ দেহে বেডে শুয়ে রইছে এবং তার স্তব্ধ নজর হলো উপরে সিলিংয়ের দিকে। সেই কখন থেকে এক ধ্যানে কি যে ভেবে চলেছে সে নিজেও জানে না। রাতটাও অনেক বেশি। ডাক্তারের অনুমতি পেলে কেনিথ আনায়ার কেবিনে প্রবেশ করল। ভেতরে ঢুকে আনাকে এহেন অবস্থায় দেখে কেনিথ কোনো প্রতিক্রিয়া করল না। আজ কেনিথকেও সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে। চোখগুলো অত্যধিক লাল। পানি এসে চোখের মধ্যখানে ভিড় করছে। যেন আরেকটু আবেগপ্রবণ হলেই এক পশলা বৃষ্টি নামবে। এই অবস্থার কেনিথকে হয়তো আগে কেউ কখনো দেখেনি। কেনিথ এমন এক পাগলাটে ধ্বংসাত্মের নাম যার মাঝে আবেগ, করুণা কিংবা দয়া নামক বিষয়বস্তুগুলোর স্থায়ী হয়নি বললেই চলে। তার পাগলাটে মস্তিষ্কে যখন যা ভেবেছে সে তাই করেছে। পরিণতি ভালো হোক কিংবা মন্দ তা ভেবে দেখার সময় তার কাছে ছিল না। মানুষের মন হয় নরম, যথারীতি মনের বিচার বিধি কিংবা কথাও হয় অত্যধিক নমনীয়। যে কারণে কেনিথ সবসময় নিজের মনের কথা শুনতে নারাজ ছিল। কিন্তু আজ সেই আবেগহীন কেনিথ আবেগে ভেসে যাচ্ছে। কিন্তু সে এতটাই বোকা যে এই আবেগের পরিচিতিও তার অজানা। সে জানে না আজ তার কেন এত বেশি নিজেকে অসহায় লাগছে। কই, এমনটা তো কখনো হওয়ার কথা ছিল না। কেনিথ তো এমনটা নয়। তবে আজ কেন সে নিজের এই অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেনিথ গিয়ে আনায়ার পাশে টুল টেনে বসল। এরপর মুখ থেকে মাস্ক আর ক্যাপটা খুলে পাশে টেবিলে রেখে দিল। এদিকে কেবিনে যে কেউ প্রবেশ করে আনায়ার পাশে বসেছে এই যেন আনায়ার ধ্যান জ্ঞানেও নেই। সে এখনো এক ধ্যানে পলকহীন নজরে উপরের দিকে তাকিয়ে। কেনিথ কিছুক্ষণ সময় আনায়া দিকে নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল চুপচাপ। খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর কেনিথ কিছু বলার জন্য উদ্বেগ হলো। তবে সে খেয়াল করে দেখল সে কিছু বলতে পারছে। তার আওয়াজই যেন বের হচ্ছে। কেনিথ থমকালো, এসব কি হচ্ছে তার সাথে? এসব অনুভূতি ঠিক কার জন্য? আনায়ার এহেন অবস্থা, নাকি তাদের জীবনে নতুন অস্তিত্বের ভূমিষ্ঠ হবার আগেই অজানায় হারিয়ে গিয়েছে এই কষ্টের? আচ্ছা, বাচ্চাটা তো তারই নিজস্ব অস্তিত্বের একটি অংশ ছিল, তাই না, যেমনটা আনায়ারও? তবে আনায়া এমনটা কেন করল? কেনিথ পুরনো ছোটখাটো অনেক কিছু একসাথে মিশিয়ে ভেবে দেখেছে যে আনায়া হয়তো এই বিষয়ে আগেই জেনেছিল কিংবা বুঝতে পেরেছিল। তবে একটিবারও কি তা জানানোর প্রয়োজন মনে হলো না? তারও তো অধিকার ছিল, রাইট? সন্তানটা শুধু আনায়ার নয় বরং তারও ছিল। তবে আনায়া কেন? কেনিথ জোরে জোরে শ্বাস ফেলল। কয়েকবার খানিকটা জোরতা নিয়েই ঢোক গিলল। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ডুবে যাচ্ছে সে। মনে মনে আবারও ভাবল যে এই এসবের জন্য সে দায়ী কিনা। এতদিন পর্যন্ত নিজেকে কোনো কিছুর দায়ভার না দিলেও আজ দিতে হচ্ছে। মনে হচ্ছে এসব তার জন্যই হয়েছে। আনায়ার সাথে যা করার ছিল তা সে প্রথমেই করে নিয়েছিল, প্রয়োজনের চেয়ে বেশিই হয়তো। কিন্তু পরবর্তীতে কেন সে বুঝতে পারেনি যে দুটো বিপরীত লিঙ্গের অস্তিত্বের মিলনে আরও একটি অস্তিত্বের সৃষ্টি হয়।
তার তো এই নিয়ে আগেই ভাবা উচিত ছিল, তাই না? অথচ সে কিনা সবকিছুকে হেয়ালি ভেবেছে। সবকিছুতেই তার এই গা ছাড়া ভাবনা চিন্তার জন্যই আজ এমন ফল ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, হয়তো সব দোষ শুধু তারই। তার পাগলামির জন্য কতগুলো অস্তিত্ব মিশে গিয়েছে, কতগুলো অস্তিত্ব আজ ভঙ্গুরে পরিণত হয়েছে। তার হিসেব কি কেনিথ রেখেছে না রাখেনি? কারণ কেনিথ কখনোই নিজের কোনো কাজের জন্যই অনুশোচিত হয়নি। সে যা করছে তা সব সময় তার কাছে একদম ঠিকঠাকই মনে হয়েছে। কেনিথ হয়তো আজ তার মনের কথাগুলো শুনতে ব্যস্ত, যে মন শুধু তাকে প্রতিনিয়ত সবকিছুর জন্য দোষারোপ করে যাচ্ছে। কিন্তু তার পাগলাটে মস্তিষ্ক এতেও বাগড়া দিয়ে বসল। কেনিথ আচমকা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়ে ভাবতে লাগলো, সব দোষ শুধু তার একা হয় কি করে? আনায়া যেসবরে ভুক্তভোগী, সেও তা অনেক ছোট বয়সে সেসবের ভুক্তভোগী হয়েছে। মানা যায় যে কেনিথ আনায়ার সাথে যা করছে তা হয়তো অত্যন্ত বাড়াবাড়ি ছিল, কিন্তু সে কি পারত না নিজের সন্তানের কথা ভেবে কিছুটা স্যাক্রিফাইস করার? কেনিথ কি তাকে এতটাই কষ্ট দিয়েছিল যে আনায়া তাকে এভাবে শাস্তি দিল? কিভাবে নিজের সন্তানকে শেষ করলো ও? তবে কি আনাও ওর বাবার মতো নিজ স্বার্থে সবকিছু করতে পারে? নিজ সন্তানকে তা করতেও দ্বিধাবোধ করে না? কেনিথ আচমকা এসব ভাবতে গিয়ে অস্থির হয়ে উঠল। না, অনেক হয়েছে, এসব আর ভাবা যাবে না, নয়তো আবারও সবকিছু তালগোল পাকিয়ে যাবে। কেনিথ শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে কণ্ঠে কাতরতা মিশিয়ে আনাকে ডাকল। তারা। আনায়ার কোনো সাড়া শব্দ না দিয়েই একই রকম হাবভাবে রয়ে গেল। কেনিথ এবার খানিকটা আনায়ার দিকে ঝুঁকে মাথা নিচু করে আনায়া নিস্তেজ হাতটা মুঠো করে ছুঁয়ে পুনরায় কাতর স্বরে বলল, তারা। আনায়া এবার আলগোছে কেনিথের দিকে ফিরে তাকালো। আনায়া ফিরতেই কেনিথ মুখ তুলে ওর দিকে তাকালো। আনায়ার নিস্তব্ধ মলিন চেহারার চাহনিতে কেনিথ আকস্মিক মুচকি হাসল। অথচ তার লাল রাঙ্গা চোখজোড়া হতে এই যেন জল গড়িয়ে পড়বে। অথচ কেনিথের অশেষ প্রচেষ্টার দরুন তা হচ্ছে না। কেনিথ আনায়ার হাতটা দুহাতে মুঠোয় আরো শক্ত করে ধরল। অতঃপর বলতে লাগল, তুই সব আগে থেকেই জানতি তাই না? আনায়া কিছু বলল না। একই স্তব্ধ নজর ফেলে কেনিথের দিকে তাকিয়ে সে। কেন করলি এমনটা? খুব বেশি কষ্ট দিচ্ছিলাম কি? কই, কখনো তো কিছু বলিসনি। তুই যাতে কষ্ট না পাস সে কারণে গত কয়েক মাস তোর আশেপাশেও ঘেঁষিনি আমি। বলেছিলাম তোর অনুমতি ব্যতীত আর তোর কাছে যাব না, আর তোর অস্তিত্বে নিজের অস্তিত্ব মেশাবো না। আমি আমার কথা রেখেছিলাম তারা, তবে কেন এমনটা করলি? কোনো আমাদের নতুন অস্তিত্বকে নিমিষেই শেষ করে দিলি। ওকে কেন পৃথিবীতে আসতে দিলি না? মানলাম আমি অনেক খারাপ, পৃথিবীর জঘন্য মানুষরূপী, জানো, আরটা আমি, কিন্তু আমি ওকে পৃথিবীতে নিয়ে এলে আমি ওকে কষ্ট দিতাম না। না, ওর পৃথিবীতে আসা নিয়ে আমি ওর মাকে কোনো কষ্ট দিতাম। আচ্ছা, আমি না হয় সত্যি অনেক খারাপ, আমাকে কষ্ট দিতে হয়তো তুই এই কাজ করেছিস, সব মানলাম, কিন্তু ও তো তোরও সন্তান ছিল। তুই তো ওর মা, তাই না? তাহলে মা হয়ে কি কেন এমনটা করলি? কই, অনু আন্টি আমার মা কেউই তো এমন ছিল না। তারাও মা ছিল, আর মা তো সন্তানের জন্য নাকি সব করতে পারে, তবে তুই কেন? কেনিথ বলতে বলতে হাঁপিয়ে উঠল। তার এটুকু বলতেই যেন শত কষ্ট পোহাতে হলো। শেষমেশ চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে আনায়ার হাত কেনিথের দুহাত দ্বারা মুষ্টিতে পড়ল। কেনিথের সব কথাই আনায়া নির্বিকার চোখে পলকহীন কেনিথের দিকে তাকিয়ে শুনছিল। অতঃপর কেনিথ থেমে যেতেই আনায়া অস্ফুটস্বরে বলতে লাগল, কি করেছি আমি? কেনিথের মাথা নিচের দিকে ঝুঁকেছিল। আনায়ার কথা শুনে কেনিথ ওর দিকে তাকালো। মুহূর্তেই আনায়ার হাবভাবে কেনিথের চোখ মুখে গম্ভীর্যের ছাপ পড়ল। কেনিথ কিছু বলল না, বরং তার আগেই আনায়ার স্তব্ধ চোখ জোড়ায় পানি এসে ভিড় করল। আর আনাও বলতে লাগল, ওরা কি চলে গিয়েছে? আর আসবে না? আমাকে নিতে আর আসবে না ওরা? তাহলে আমি কি আর যেতে পারবো না? কেনিথ বিস্ময়ের সুরে বলল, কি বলছিস এসব? আনায়ার চোখ হতে জল গড়িয়ে পড়ল। ও ঠোঁট উল্টে বলতে লাগল, তার মানে ওরা আমাকে রেখেই চলে গিয়েছে? ওরা আর আসবে না আমাকে নিতে? কেনিথ উদ্বিগ্ন হয়ে বলল, কি সব বলছিস? কার কথা বলছিস তুই? কে নিতে আসবে না? বাবা আর একটা ছোট্ট ছেলে, অনেক ছোট ও, আমায় মা বলে ডাকতো।
বাবা আরও বলতো আমাকে ওদের সাথে নিয়ে যাবে। ওই ছোট্ট ছেলেটাও বলেছিল আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রথমে রাজি হয়নি যেতে। ওরা অনেক জোর করেছে। আমি বলেছি আপনি অনেক রাগ করবেন। তখন বাবা বলল আপনার খাবারে মিশিয়ে রে ফেলতে। তাহলে নাকি আপনি আর আমাদের পথে বাধা দিতে পারবেন না। আমিও তাই করেছিলাম, কিন্তু লাভ হলো না। এরপর ওরা আমাকে বারান্দা থেকে ঝাঁপ দিতে বলল। এমনটা করলেই নাকি আমি ওদের কাছে চলে যাব, কিন্তু আমি ঝাঁপ দেওয়ার আগ পর্যন্ত ওরা আমার সাথেই ছিল, কিন্তু এখন পর্যন্ত ওরা আমার সাথে আর দেখা করতে আসেনি। এর মানে আমি আর ওদের সাথে যেতে পারবো না। ওরা আমায় সাথে নেয়নি, মিথ্যে বলেছে আমায়। আনায়া বলতে বলতেই আচমকা ফুপিয়ে উঠল। এদিকে কেনিথ পুরো বিস্ময়ের চোখে আনাকে দেখছে। আনায়া এসব কি বলল, সে কি ভাবছিল? আর আনায়া, কেনিথ পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছে। এসব শুনে ঠিক কি প্রতিক্রিয়া করবে তাও বুঝে উঠতে পারছে না। একদম হিতাহিত জ্ঞানশূন্য সে। দেখতে দেখতে আরো 20 দিন কেটে গেল। কেনিথ এখন আনাকে নিয়ে তার সেই মৃত্যুপুরী স্বরূপ বাড়ি থেকে সরে এসে শহরের তার নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছে, যেখানেই মূলত কেনিথের থাকার কথা, কিংবা ইন্ডাস্ট্রির মানুষজনের কাছে কেনিথের আসল বাসস্থান হিসেবে পরিচিত। তবে অদ্ভুত বিষয় হলো 4 তলা বিশাল এরিয়ায় অবস্থিত বর্ষর বিল্ডিং এর পুরো 3 তলা জুড়ে কেনিথের থাকার ব্যবস্থা কিংবা অ্যাপার্টমেন্টটা বানানো। চতুর্থ তলায় অনেকগুলো মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে ছোটখাটো স্টুডিওর মতো সাজানো। দ্বিতীয় তলায় সকল কেনিথের প্রাপ্তি স্বরূপ অ্যাওয়ার্ড আর্টওয়ার্ক সহ নানান এস্থেটিক্স ভিন্টেজ জিনিসপত্রে সাজানো গোছানো। আর নিচ তলায় অপ্রয়োজনীয় জিনিস, কিংবা ফাঁকা বললেই চলে। তবে এত সবকিছুই যেন শুধু লোক দেখানোর মতো, কেননা কেনিথ এখানে খুব কম সময়ে থেকেছে। তবে এখানে সে তার অনুপস্থিতিতে অন্য কাউকে থাকতেও দেয়নি। আবার এখানে সচরাচর তার বিশেষ অনুমতি ব্যতীত কেউ আসতেও পারেনি, যদিও এখানে তেমন বিশেষ কিছুই নেই। আনাকে এখানে নিয়ে থাকার অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে। হসপিটাল থেকে আনাকে নিয়ে বাড়ি ফেরার পর কেনিথ অনেক ভেবেচিন্তেই আনাকে সরাসরি এখানে নিয়ে এসেছে। তার মতে ও বাড়িতে আনাকে নিয়ে থাকাটা মোটেও ঠিক হবে না। সঙ্গে এখানে আসার পরদিনই একজন সাইকিয়াট্রিস্টকে সে তার অ্যাপার্টমেন্টেই নিয়ে এসে আনায়ার চেকআপ সহ ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। কিন্তু মধ্যবয়স্ক সাইকিয়াট্রিস্ট আনাকে দেখতে এলে কেনিথের সাথে খানিকটা ভেজাল লেগে যায়। আনায়ার চেক আপের পর ডক্টর যখন কেনিথের সঙ্গে কথা বলছিল, তখন ডক্টরের কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেনিথ উদ্ভট সব কথা বলে ফেলে, যার ফলে ডক্টর নিজেই তাকে ট্রিটমেন্টের কথা বললে কেনিথ খানিকটা ক্ষেপে যায়। যদিও তখন পাভেল বিষয়টা সামলে নিয়েছিল, তবে ডক্টর খুব ভালো করে কেনিথকে বুঝিয়ে গিয়েছে যে আনাকে ঠিক করতে হলে আগে তার ঠিক হওয়াটা প্রয়োজন, নয়তো কাজের কাজ কিছুই হবে না। খুব বেশি খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আনায়ার সাথে রাগারাগি কিংবা খিক ব্যবহার করা যাবে না। সবসময় ওর প্রতি সদয় আচরণ করতে হবে। যেহেতু ও একটা ট্রমায় রয়েছে, তাই এই সময় ওর প্রায়ই হ্যালুসিনেশন হবে, কিন্তু এটা হতে দেওয়া চলবে না। ওর বিশেষ খেয়াল রাখতে হবে ওকে বেশিক্ষণ একা থাকতে দেওয়া যাবে না। যথাসম্ভব গল্প আলাপ করে যেতে হবে। মূলত ওকে এই বাজে ট্রমাটিক সিচুয়েশন থেকে বের করতে হবে, নয়তো শুধু শুধু ঔষধে তেমন কাজও যেমন হবে না, তেমনি ঔষধের সাইড ইফেক্টও তো রয়েছেই। সেদিন কেনিথ ডাক্তারের উপর খানিকটা রেগে গেলেও ডাক্তারের সব কথাই সে খুব মনোযোগ সহকারে শুনেছিল এবং এখনও তা মনে রেখে যথাসাধ্য সে অনুযায়ী কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। পিশাচ রূপী ভয়ঙ্কর কেনিথ আর এখনকার কেনিথের মধ্যে যেন আকাশ পাতাল তফাতে। যদিও হঠাৎ তার এত পরিবর্তন প্রকৃতভাবে হয়নি, কারণ সে বলতে গেলে এসব নিজের উপর পুরোপুরি জোর খাটিয়েই করে যাচ্ছে। কেনিথ কিচেনে দুপুরের খাবার রাঁধতে ব্যস্ত। কালোটি শার্টের উপর সাদা কিচেন এপ্রন পরে পাক্কা শেফের মতো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে আনায়া বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বড় নানান ফুলের গাছগুলো দেখছে। এসব মূলত পাভেল নিজেই আনায়ার জন্য ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। আর কেনিথের যেহেতু গাছপালা পছন্দ, এই কারণে সে এতে কোনো বাধা দেয়নি। আনায়া গত কয়েকটা দিন এভাবেই বারান্দা কিংবা ঘরের বিভিন্ন জিনিসগুলো এর সাথেই চুপচাপ দিন কাটিয়ে দেয়।
যদিও এসব করার সুযোগটা সে খুব কমই পায়, কেননা কেনিথ দিন রাতের বেশিরভাগ সময়ই একদম তার সাথেই থাকে। শুধু রান্না, গোসল কিংবা অন্য কোনো সময়ই আনায়া নিজের মতো একা থাকার সুযোগ পায়। মাঝে মধ্যে আবার কেনিথ রান্নার সময়টাতেও আনায়াকে নিজের সামনে বসিয়ে কথাবার্তা বলে। নিজের উপর জোর খাটিয়ে হলেও কেনিথ যেন নিজেকে ভিন্ন কেনিথে রূপান্তর করে ফেলেছে। কেনিথের রান্না যখন প্রায় শেষের দিকে, তখন সে ব্যস্ত ভাবসাবে কিচেন থেকে জোরে আনায়ার উদ্দেশ্যে ডেকে বলল, তারা গিয়ে তাড়াতাড়ি গোসলটা সেরে নে, আমার রান্না হয়ে এলো প্রায়, খাবার খেয়ে ঠিকমতো ঔষধ খেতে হবে আবার। কেনিথের এই সম্পূর্ণ কথা জুড়ে ছিল একজন দায়িত্ববান পুরুষের শাসনের প্রভাব। কেনিথের এই স্বরে না ছিল কোনো ক্ষিপ্ততা কিংবা রাগের আভাস। এই যেন এক ভিন্ন রূপের কেনিথ। আনাও কেনিথের আদেশ শুনতে পেয়ে নিজের ধ্যান থেকে বেরিয়ে এলো। তার মূল সমস্যা হলো সে খানিকটা সময় একা রইলেই কি যেন সব ভাবতে শুরু করেছে, আর সেগুলোই মূলত আনায়ার মস্তিষ্ক বিকৃত করার মূল কারণ। তবুও আনায়ার মাঝে আগের চেয়ে অনেকটাই পরিবর্তন এসেছে। পরিবর্তন বললে ভুল হবে, বলা চলে অবস্থার উন্নতি হয়েছে। কেননা আনায়া এখনো সেই আগের মতো চুপচাপ বা ক্রুদ্ধ হয়ে থাকে সব সময়। শুধু যখনই কেনিথ সেধে এসে তার সাথে হাজার খানেক বকবক করে, তখন গিয়ে হয়তো কয়েকটা শব্দ তার মুখ থেকে নিজ ইচ্ছেতে বেরিয়ে আসে। তবে কেনিথের জন্য এটাই বর্ষর সার্থকতা। কেননা হসপিটাল থেকে ফেরার পর প্রায় এক সপ্তাহ আনায়ার অবস্থা অত্যন্ত বাজে ছিল। সেই অবস্থা থেকে আজ এই কয়েকদিনে প্রায় অনেকটাই উন্নতি হয়েছে। আনায়া কেনিথের কথা মতো চুপচাপ বাথরুমে চলে গেল গোসল সারতে। এদিকে কেনিথের রান্নাও শেষ। কেনিথ সুন্দর করে খাবারগুলো সার্ভিং ডিশে তুলে নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। এরপর খাবারগুলো ঢেকে রেখে দেখতে গেল আনায়া গোসলে গিয়েছে কিনা। ও গোসলে গিয়েছে তা বুঝতেই কেনিথ নিজেও গোসল করতে চলে গেল। আনায়ার একটু আগে কেনিথ নিজেই গোসল শেষ করে বেরিয়ে এলো। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে নিজের বড় বড় চুলগুলো শুকাতে শুকাতেই আনাও বাথরুম থেকে বেরিয়ে এলো। কেনিথ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। আর তখনই কাচুমাচু হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসতে থাকা আনাকে দেখতে পেল। আনাকে দেখতে পেয়ে কেনিথ পেছনে না ফিরে আয়নার দিকে তাকিয়েই বলল, এদিকে আয় তাড়াতাড়ি। আনাও আচমকা কেনিথের কথা শুনে খানিকটা কেঁপে উঠল। অতঃপর আয়নায় নিজের নজর ফেলতেই সে কেনিথকে দেখল। কেনিথ যতই নিজেকে আনায়ার জন্য বন্ধুসুলভ বানানোর প্রচেষ্টা করুক না কেন, তার হাস্যরসে ঘেরা কিংবা সাধারণ কথাতেও একটা গম্ভীর্যের আভাস থাকে। কি হলো, এদিকে আয় তাড়াতাড়ি। আনায়া এবার আর দেরি না করে কেনিথের কাছে এগিয়ে গেল। কেনিথের পাশে আর পেছনে গিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেনিথ নিজের চুলগুলো এক হাতে হেয়ার ড্রায়ার দিয়ে অন্য হাতের সাহায্যে নাড়াচাড়া করে উড়াতে উড়াতেই আয়নায় আনাকে পরখ করে দেখল। মাথার চুলগুলো সাদা তোয়ালে দিয়ে পেছানো, পরনে কালো সাদার মিশ্রণের ঢিলেঢালা কুর্তি। ফর্সা চেহারা গোসলের পর আরো বেশি উজ্জ্বল ফর্সা হয়ে উঠেছে। মুখ আর গলায় বিন্দু বিন্দু পানির কণা যেন জলজল করছে। কেনিথ এসব পরখ করতে গিয়ে আচমকা ঢোক গিলল। অতঃপর নিজেকে সামলে নিয়ে ঠোঁট ভিজিয়ে আনায়ার উদ্দেশ্য বলল, পেছনে দাঁড়িয়ে কি করছিস, আমার সামনে আয়। আনায়া কেনিথের কথা শুনে মুখ তুলে আয়নায় তাকিয়ে কেনিথকে দেখল। এরপর চুপচাপ এগিয়ে গিয়ে কেনিথের একদম পাশে যেতেই কেনিথ ওর এক বাহু ধরে টেনে নিয়ে নিজের সামনে এনে দাঁড় করালো। বরাবরের মতো কেনিথের পরনে কালো রঙের ট্রাউজার আর টি শার্ট। এটা আর নতুন কি, ওর কাছে কালো রঙের একই রকমের টি শার্ট যে কয়শোটা আছে সে নিজেও জানে। দেখলে মনে হবে সবগুলোই একই। আনাকে নিজের সামনে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে মাথা থেকে সাদা তোয়ালেটা আলগোছে খুলে ফেলল কেনিথ। কেনিথের হাবভাব একদম স্বাভাবিক, কিন্তু আনাকে দেখলে মনে হয় ওর মাঝে কেনিথকে নিয়ে এক দৃঢ় সংকোচ কিংবা জোরতা রয়েছে। শুধু কেনিথের ক্ষেত্রে বললে ভুল হয়, আনায়া ইদানিং পাভেল কিংবা অন্য কারো সামনেও একই আচরণ করে। কেনিথ নির্বিকারে আরেকটু এগিয়ে গেল, যার ফলে আনায়ার পিঠটা কেনিথের প্রশস্ত বুকে গিয়ে ঠেকল। কেনিথ নির্বিকারে আয়নাতে আনায়ার জোরতা সংকোচে পূর্ণ মলিন মুখটাকে দেখে আড়ালে খানিকটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর আনায়ার চুলগুলো নিজ হাতে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে লাগল। আনায়া খানিকটা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে, কোনো নড়চড়ও করছে না।
তখনই কেনিথ নির্বিকার স্বরে বলল, মাথাটা একটু উপরে তোলো। কেনিথের কথা শোনা মাত্রই আনায়া মুহূর্তেই মাথাটা উঁচু করে তুললেই আয়নাতে কেনিথের চোখে চোখ পড়ে গেল। আজ কি কোথাও ঘুরতে যাবি? আনায়া নির্বিকার চাহিতে কেনিথকে দেখতে থাকল, তবে কিছু বলল না, যে কারণে কেনিথ নিজেই বলল, এখানে আসার পর এখন পর্যন্ত কোথাও যাওয়া হয়নি, তুই বললে আজ কোথাও ঘুরতে যাব। কেনিথ আনায়ার চুলগুলো ধীরে ধীরে এপাশ ওপাশ করে প্রায় শুকিয়ে নিয়েছে, তবে এবারও আনায়া কিছুই বলল না, যে কারণে কেনিথের চুল শুকানো হয়ে গেলে আনায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, খাবারটা না হয় এখানেই আনছি, তুই চুপচাপ এখানেই থাক। এই বলেই কেনিথ একটা প্লেটে তার রান্না করা কিছু খাবার যেমন ভাত সবজি মাংস সাজিয়ে সঙ্গে এক গ্লাস পানি সহ নিয়ে এলো। কেনিথ রুমে এসে দেখল আনায়া সোফায় পা দুটো তুলে জড়সড় হয়ে বসে রইছে। কেনিথ গিয়ে ওর পাশে বসতেই আনায়া পাশে ফিরে কেনিথকে দেখল। কেনিথও আর কোনো ভনিতা না করে আরো খানিকটা আনায়ার কাছে এগিয়ে গিয়ে খাবার লোকমা তুলে আনায়ার মুখের সামনে ধরতেই আনায়া নির্বিকারে তা মুখে তুলল। এসব নতুন নয়, এই কয়েকদিনে আনায়া কিংবা কেনিথ দুজনেই এসবে অভ্যস্ত হয়ে গিয়েছে। গোসলের পর আনায়ার চুল শুকানো কিংবা তেল দিয়ে দেওয়া, যথাসময়ে রান্না করে খাবার খাইয়ে দেওয়া, এগুলোই এখন কেনিথের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। এই কয়েকদিনে অবশ্য অনেকটা কষ্ট করেই বাঙালি বিভিন্ন রান্নাগুলোও শিখে ফেলেছে। খাবারের স্বাদ খুব বেশি আহামরি না হলেও একদম ফেলে দেওয়ার মতো নয়। মোটামুটি আনায়া সেসব খাবার ভালো করেই খেয়ে নিতে পারে। খাবার খাওয়ানোর সময় কিছুক্ষণ পর্যন্ত দুজনের মাঝে কোনো কথাবার্তা হলো। একটা পর্যায়ে কেনিথ বলল, একটা গল্প শোনাতো আমায়। আনায়া কেনিথের দিকে তাকালো, পুনরায় মলিন মুখটা নিচু করে ধীর সুরে বলতে লাগল, এক ছিল রাজা আর এক ছিল রানী। তারা দুজন একটা সুন্দর প্রাসাদে থাকত, কিন্তু রাজাটা রানীকে অনেক বেশি কষ্ট দিত, কারণ রানীকে কষ্ট দিলে রাজা অনেক খুশি হয়। আনায়া এইটুকু বলেই থেমে গেল। তার মনে হলো এই গল্প বলাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু চোখে আচমকা কেন যেন জল এসে ভিড় করল। কেনিথ তাচ্ছিল্যের সাথে হেসে বলল, তোর গল্পের রাজাটা মনে হয় আমি, তাই না? আনায়া কেনিথের দিকে মুখ তুলে তাকাতেই কেনিথ ওর ছলছলে চোখ জোড়া দিকে তাকালো। আপাতত আর নিয়ে কিছু বলবে না, না বলাটাই ভালো। কেনিথ বাকি খাবারটুকু খাইয়ে দিয়ে বলল, একটু ওয়েট কর, আমি হাত ধুয়ে আসছি, তোর চুলে তেল দিতে হবে। এই বলেই কেনিথ হাতটা ধুয়ে আবারও রুমে ফিরে এলো। আনায়া এখনো সোফাতেই চুপচাপ বসে রইছে। কেনিথ তেল নিয়ে আনায়ার কাছে গিয়ে ওকে নিচে বসার জন্য বলতেই আনায়া নিচে চুপচাপ নিজেকে গুটিয়ে বসে পড়ল। এদিকে কেনিথ সোফায় বসে নির্বিকারে আনায়াকে মাথায় তেল দিতে দিতে বলল, এভাবে চুপচাপ থাকা যায় না, কিছু বলা উচিত, রাইট? আনায়া কিছু বলল না, যে কারণে কেনিথ নিজেই বলতে লাগল, তোকে একটা সত্যি গল্প শোনাই, একটা প্রিন্সেসের গল্প। আনায়া আচমকা পেছনে ঘাড় ঘুরিয়ে কেনিথের দিকে তাকিয়ে বলল, সত্যি প্রিন্সেস? কেনিথ ওর উচ্ছ্বসিত মুখের দিকে চেয়ে মুচকি হাসল। একদম সত্যি প্রিন্সেসের গল্প। এখন ঘাড় ঘুরা। কেনিথের আদেশ মতো আনায়া ঘাড় ঘুরিয়ে নিতেই কেনিথ বলতে লাগল, রাশিয়ার বিশাল বড় এক প্রাসাদে সেই প্রিন্সেসের বসবাস। প্রিন্সেসের বাবা মা কেউ নেই, শুধু আছে তার দাদি। তার দাদি তাকে অনেক ভালোবাসে, প্রাসাদের সবাইও তাকে অনেক ভালোবাসে, তবুও সে এসবে খুশি নয়, কারণ সে একটা অনেক বাজে খারাপ শয়তান ছেলেকে ভালোবাসে। যদিও প্রিন্সেস নিজে অনেক বেশি ভালো, তবে ছেলেটা অনেক খারাপ হওয়া সত্ত্বেও সে তাকে পেতে চায়। কিন্তু ছেলেটা এমনটা চায় না, ছেলেটা তার থেকে সব সময় দূরে সরে থাকে। এই জন্য প্রিন্সেসেরও আর কষ্টের শেষ হয় না। এটা কি সত্যি? কেনিথ অকপটে বলল, তোকে মিথ্যা গল্প শুনিয়ে আমার কি লাভ? তবে সেই প্রিন্সেসের নাম কি? ওর নাম তো রোজ। আনায়া খানিকটা ভাবুক চিত্তে কিছু একটা ভেবে কেনিথের দিকে ঘুরে ওর মুখের দিকে তাকালো। এদিকে কেনিথ গল্প শোনাতে শোনাতে আনায়ার চুলে একটা লম্বা বিনুনি গেঁথে দিয়েছে। আপনি ওনাকে চেনেন? কেনিথ খানিকটা ভাবুক চেহারা বানিয়ে বলল, ওকে চিনি আমি। আনায়াকে খানিকটা উদ্বিগ্ন মনে হচ্ছে। আমাকে ওনার কাছে নিয়ে যাবেন?
কেনিথ খানিকটা কপাল কুঁচকে বলল, তুই ওর কাছে গিয়ে কি করবি? আনায়া খানিকটা ইতস্তত হয়ে বলল, কিছু করব না মানে? ওনাকে গিয়ে বলবো যেন খারাপ ছেলেটাকে ভুলে যায়। খারাপরা কখনো ভালো হয় না। উনি এখন যতটা কষ্ট পাচ্ছে সে খারাপ ছেলেটাকে পেয়ে গেলে আরো বেশি কষ্ট পাবে। নয়তো আপনি গিয়ে তাকে বলে দিয়েন যে সে যেন ওই ছেলেটাকে ভুলে, তাহলে সে আর কষ্ট পাবে না। কেনিথ সোফার সাথে হেলান দিয়ে তাচ্ছিল্যের সঙ্গে হাসল। বাপরে, কত কিছু জানা তোর। আচ্ছা, আপনি ওই খারাপ ছেলেটাকেও কি চেনেন? কেনিথ নির্বিকারে বলল, হুম। কে সে? আমি। আনায়া বিস্ময়ের সুরে বলল, মানে? কেনিথ নির্বিকারে সোজা হয়ে বসে বলল, মানে আবার কি? রোজ আমার মামাতো বোন। ও যেখানে থাকে সেটা কোনো প্রাসাদের চেয়ে কম কিছু নয়। আর ও হলো সেই প্রাসাদের প্রিন্সেস। কিন্তু সমস্যা হলো গাধীটা আমায় পছন্দ করে। এখন তুইই বল আমি কি ভালো? নিশ্চয় না, তবে আমাকে পেলে তো ও শুধু কষ্টই পাবে, কেননা আমি তো খারাপ। আনায়া চুপচাপ কেনিথের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কিছু একটা ভাবতে শুরু করল। কি হলো, কি ভাবতে বসলি? আনায়া কেনিথের দিকে চেয়ে ইতস্ততভাবে বলল, বলছিলাম উনি কি আপনাকে অনেক বেশি ভালোবাসে? হয়তো বা। আর হ্যাঁ, ও তোর বয়সে ছোটই হবে, সেক্ষেত্রে তুমি সম্বোধন করতেই পারিস। আনায়া কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবারও বলল, সে যদি প্রিন্সেস হয় তবে সে তো অনেক বেশি সুন্দর, তাই না? হুম, তা তো বটেই। আনায়া আরো খানিকটা সময় ভেবে নিয়ে বলল, তবে আপনি ভালো হয়ে যান, তাহলেই তো আর কোনো। আনায়া এটুকু বলে থেমে যেতেই কেনিথ ওর মুখের দিকে খানিকটা ঝুঁকে ভ্রু উঁচিয়ে বলল, রোজকে নিজের সতীন বানানোর ইচ্ছে হয়েছে? আনায়া কিঞ্চিত ঢোক গিলল, তবে কিছু বলল না। বরং কেনিথই আনায়ার উদ্দেশ্য তীক্ষ্ণ সুরে বলল, উঠে দাঁড়া। আনায়া কয়েকবার চোখের পলক ফেলল। অতঃপর কেনিথের কথা বুঝতে পেরেই ততক্ষণে উঠে দাঁড়ালো। আনায়া উঠে দাঁড়ানোর সাথে সাথেই কেনিথ ওর হাত টেনে নিয়ে নিজের উরুতে বসালো। আনাও চুপচাপ নিজেকে গুটিয়ে নিয়ে চুপচাপ বসে রইল। কেনিথ আনায়ার কোমরে এক হাতের সাহায্যে খানিকটা টেনে নিল। অতঃপর দুহাত দিয়ে শক্ত করে কোমর পেঁচিয়ে নিল। এদিকে তাকা। আনায়া মাথাটা নিচু করেছিল বিধায় কেনিথ আনাকে নিজের দিকে তাকাতে বলল। আনাও যথারীতি কেনিথের দিকে তাকালো। কেনিথ খেয়াল করে দেখল আনায়ার চোখে মুখে এখন যথেষ্ট জোরতা সংকোচ ফুটে উঠেছে। কেনিথ খানিকটা পর্যবেক্ষণ করার পর আনায়ার উদ্দেশ্য বলল, আমি অনেক খারাপ, তাই না? আনায়া ঠোঁট চেপে পলকহীন কেনিথের দিকে তাকিয়ে হইল। তবে বলার মতো সে কিছু খুঁজে পাচ্ছে না। আচ্ছা, বলতে হবে না, আমি নিজেও জানি কতটা খারাপ। তবে আজ তোর কাছে ভিন্ন কিছু জানতে চাই। আমার এমন কোনো কিছু কি রয়েছে যেটা তোর পছন্দ? যে কোনো কিছু একটা কথা বলবি, চুপ থাকবি না কিন্তু। কেনিথের শাসানো কণ্ঠে আনায়া কিঞ্চিত ঢোক গিলল, তবে খানিকটা জোরতা সংকোচ নিয়েই আচমকা কেনিথের চুলে হাত দিয়ে বলল, আপনার চুলগুলো ভালো লাগে। এই বলেই মাথা নিচু করে আনায়া চুল থেকে হাত সরিয়ে নিতে চাইলে কেনিথ খপাত করে ওর হাতটা ধরে ফেলল। অতঃপর খানিকটা ভ্রু উঁচিয়ে মুচকি হেসে বলল, শেষে কিনা আমার অগোছালো চুল? যাক, তাও ভালো। বউয়ের পছন্দের জিনিস এখন থেকে একটু যত্ন আত্তি নিতে হচ্ছে দেখি। এই বলেই আনায়ার হাতটা ছেড়ে দিয়ে পুনরায় বলতে লাগল, আজ সন্ধ্যায় শিকদার বাড়িতে যাব। রেডি হয়ে থাকিস, বাপের বাড়ি তথা শ্বশুর বাড়ি বলে কথা। সন্ধ্যার দিকেই আনায়া আর কেনিথ বেরিয়ে পড়েছে শিকদার বাড়ির উদ্দেশ্য। কেনিথ কার ড্রাইভ করছে আর আনায়া ওর পাশে চুপচাপ বসে রইছে। আনায়ার চুলগুলো ওভাবেই বিনুনি করা, তবে পরিপাটি ভাবে। পরনে সম্পূর্ণ কালো রঙের জামা, এদিকে কেনিথের ক্ষেত্রেও তার সেই চিরচেনা স্টাইল। তবে চুলগুলো খানিকটা মেসি বান করে পরিপাটি করে সাজানো। সঙ্গে আজ কালো রঙের একটা মোটা স্টাইলিশ জ্যাকেট। এই কাজটা অবশ্য কেনিথ আনাকে দিয়েই আজ করে নিয়েছে। শিকদার বাড়িতে পৌঁছানোর আগেই হঠাৎ রাস্তার পাশে বিশাল মাঠ জুড়ে বর্ষর মেলার দিকে নজর পড়ল তাদের। হঠাৎ এখানে এসে এমন মেলার দেখা পাবে তা কেনিথ ভাবেনি। কি যেন ভেবে মেলার কাছে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে কেনিথ আনায়ার উদ্দেশ্যে বলল, মেলা ঘুরতে যাবি?
আনায়া কেনিথের দিকে তাকালো, তবে কোনো উত্তর দিল না। কেনিথ পুনরায় কি যেন ভেবে নিয়ে বলল, ঠিক আছে, ঘুরতে না যাই, তবে কিছু একটা কিনে নিয়ে আসি, চল। এই বলেই কেনিথ আনায়াকে গাড়ি থেকে নামতে বলল, সঙ্গে সে নিজেও গাড়ি থেমে নেমে পড়ল। গাড়ি থেকে নামতেই কেনিথ পুরো থতমত খেয়ে গেল। মেলাতে তো মানুষজন গিজগিজ করছে, সঙ্গে রাস্তাটাও একদম মানুষজনে ভরে গিয়েছে। কেনিথ মনে মনে মানুষের প্রতি কিছুটা বিরক্ত হলো। তার মতে অন্তত রাস্তাটা তো ছেড়ে দেওয়া উচিত ছিল। তবে কেনিথ এসবে পাত্তা না দিয়ে আনায়ার পাশে ঘেঁষে বলল, এমন হিজিবিজির ভিতরে যাওয়া সম্ভব নয়। তবে বল কি করব? আনায়া এবারও চুপ। প্রতিবার কেনিথের কোনো কথার উত্তরে আনায়ার আদতে কি বলা উচিত তা সে খুঁজে পায় না। অনেকটা দিশেহারা হয়ে পড়ে। তোকেও বা কি বলছি? এটা বল, কিছু খাবি? কিনে নিয়ে যাব, বাড়িতে গিয়ে ধীরে সুস্থে খেয়ে নিবি। দেখ, আশেপাশে তাকিয়ে কিছু খেতে ইচ্ছে করে নাকি? আনায়া কেনিথের কথা মতো আশপাশে একবার তাকিয়ে দেখল। মেলার খানিকটা ভেতরের দিকে একজন হাওয়ায় মিঠাইওয়ালা অনেকগুলো হাওয়ায় মিঠাই নিয়ে ঘুরছে। এমন হাওয়ায় মিঠাইওয়ালা মেলাতে অনেক দেখা যাচ্ছে, তবে সেসব মেলার একটু বেশিই ভেতরে। আনায়া খানিকটা ভেবেচিন্তেই কেনিথের দিকে তাকিয়ে অস্ফুটস্বরে বলল, হাওয়ায় মিঠাই? কেনিথ আনায়ার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলে বলল, হাওয়ায় মিঠাই মানে ওই যে ক্যান্ডি ফ্লস, ওগুলো? আনায়া হালকা মাথা ঝাঁকিয়ে নিচের দিকে তাকালো। কেনিথ তার উত্তর বুঝে নিয়ে বলল, ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। তুই এখানেই থাকবি, কোনো নড়চড় করবি না কিন্তু। এই বলেই কেনিথ আনায়াকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে হাওয়ায় মিঠাই নিতে হিজিবিজি মানুষের মেলার ভেতরে ঢুকে গেল। এদিকে কেনিথ চলে যেতেই আনায়ার পায়ের কাছে কিছু কুকুর এসে ডাকাডাকি করে বিরক্ত করতে শুরু করল। আনায়া কিছুটা ভীতু রূপে গাড়ির কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ালো। আনায়া চুপচাপ দাঁড়িয়েই ছিল। এরই মাঝে হঠাৎ এক অপ্রত্যাশিত ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। রেহান আনমনে মেলার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। কি যেন সব চিন্তা ভাবনায় বিভোর ছিল সে। এরই মাঝে আচমকা তার নজর আনায়ার দিকে পড়ে। সে ভেবেছিল এটা হয়তো তার ভ্রম হবে, কিন্তু পরবর্তীতে আরেকটু খেয়াল করে দেখল, না, এটা তার ভ্রম নয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা আনাই। রেহান জনসমাগমের মাঝেই খানিকটা সময় বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার পা জোড়া যেন থমকে গিয়েছে। রেহান কোনোমতে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল, তবে কেন যেন চোখজোড়ায় আপনা আপনি পানি চলে এসেছে। রেহান জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলল। অতঃপর যতটা দ্রুত সম্ভব মানুষের ভিড় ঢেলে আনায়ার কাছে এগিয়ে গেল। রেহান উত্তেজনায় মৃদু কাঁপতে শুরু করছে, হাত পা যেন অবশ হয়ে আসছে। রেহান আনায়ার কাছে যেতেই পাশ থেকে অসহনীয় কণ্ঠে ডাকল, বউ পাখি। আচমকা এমন এক সম্বোধনে আনায়া কেঁপে উঠল। আনায়া পাশে ফিরে রেহানকে দেখে সম্পূর্ণ বিস্মিত। কিছুক্ষণ একদম হিতাহিতজ্ঞান শূন্যের ন্যায় থমকে দাঁড়িয়ে রেহানকে শুধু দেখল। এদিকে রেহান আনায়ার বাহু ধরে উদ্বিগ্ন স্বরে বলতে লাগল, কোথায় ছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি জানো? তোমাকে ছাড়া আমার পুরো জীবন তছনছ হয়ে গিয়েছে। পাগল হয়ে গিয়েছে আমি। তোমাকে হারানোর সাথে সাথে আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। কি হলো, তুমি কিছু বলছো না কেন? তোমার কি হয়েছে? ওই ভিকে তোমার কিছু করেনি তো? বউ পাখি, কথা বলছো না কেন? আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ কিছু তো। রেহান বলতে বলতে প্রায় কেঁদে ফেলেছে। ওর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। এদিকে আনায়া প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে থম মেরে রইলেও আচমকা রেহানের সাথে তার সকল স্মৃতিতে নিজেকে হারিয়ে ফেলল। শেষমেশ রেহানের কথা শেষ হওয়ার আগেই আনায়া ওকে শক্ত করে জড়িয়ে কেঁদে ফেলল। রেহানও খানিকটা হকচকিয়ে গেলেও সে নিজেও আনায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। রেহানের কান্না থেমে গেলেও আনায়া ওর বুকে মুখ গুজে অনবরত হেঁচকি তুলে কাঁদছে। রেহান কিছুক্ষণ চুপ থাকার পর আনায়াকে শান্ত করতে খানিকটা হেসেই বলতে লাগল, আনায়া, কিচ্ছু হয়নি, প্লিজ কান্না থামাও। বউ পাখি, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছ, এবার তো কান্না থামাও। এই তো তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দেব না। প্লিজ কান্না থামাও। তোমায় কাঁদতে দেখে আমার ভালো লাগছে না।
আরও খানিকটা সময় একইভাবে অতিবাহিত হওয়ার পর আনায়া মুখ তুলে তাকালো। ও প্রায় অনেকটা হাঁপাচ্ছে। হেঁচকি এখনো বন্ধ হয়নি। সারা চোখমুখে চোখের পানিতে পুরো লেপ্টে গিয়েছে। রেহান ওকে ছাড়িয়ে শান্ত হতে বলল, কিন্তু আনায়া থামছে না। মূলত ওর হেঁচকি আর বন্ধ হচ্ছে না। রেহান পরিস্থিতির বেগতিক দেখে আনায়াকে বলল, পানি খাবে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। প্লিজ নিজেকে সামলানোর চেষ্টা করো। আর এখান থেকে কোথাও যেও না প্লিজ। আমি এক্ষুনি পানি নিয়ে ফিরছি। এই বলেই রেহান দৌড়ে কাছেই একটা স্টল থেকে পানির বোতল আনতে গিয়ে মানুষের ভিড়ে মিশিয়ে গেল। এদিকে আনায়ার হেঁচকি এখনো বন্ধ হওয়ার নাম গন্ধ নেই। আনায়া কেন কাঁদছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না, তেমনি নিজেকে সামলাতেও পারছে না। এরই মাঝে হঠাৎ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা নজর একজনের উপর নজর পড়তেই আনায়া থমকে গেল। তার নজর কেনিথের দিকে পড়তেই কেনিথ তাচ্ছিল্যের সাথে মুচকি হাসল, যা আনায়ার চোখে স্পষ্ট ধরা দিল। কেনিথ 3-4টা হাওয়ায় মিঠাই নিয়ে ফিরে এসেছিল প্রায় অনেকক্ষণ আগেই। তবে উচ্ছ্বসিত মুখে হাওয়ায় মিঠাই নিয়ে আনায়ার দিকে এগোতে গিয়ে সে থমকে যায়। চোখের সামনে রেহান আর আনায়া একত্রে জড়িয়ে ধরে কাঁদছে। আহ, কি দৃশ্য! কেনিথের কাছে এ যেন এক অপূর্ণ ভালোবাসার নানান প্রতীক্ষার পর ফিরে পাওয়ার দৃশ্য। কেনিথের এই দৃশ্য হয়তো ভালোই লাগছিল, যে কারণেই এই সুন্দর দৃশ্য নির্বিকারে দাঁড়িয়ে উপভোগ করতে সে ভোলেনি। সে চাইলে তো বাধা দিতেই পারত, কিন্তু শুধু শুধু দুজন প্রকৃতি ভালোবাসার মিলনে বাধা দিয়ে কি লাভ? কেনিথ শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সাথে হাসল। এই হাসি হয়তো তার নিজের জন্য। আজ সে নিজেই নিজেকে নিয়ে উপহাস করছে। তার তো এটাই মনে হচ্ছিল যে আনায়া আর রেহান হলো গল্পের নায়ক নায়িকা আর কেনিথ হলো ভিলেন, যে শুধু সবকিছু ধ্বংস করতে জানে, কষ্ট দিতে জানে, কিন্তু ভালোবাসতে হয়তো জানে না। আর জানলেও সে ভালোবাসা মূল্য হয়তো কখনো পাওয়া যায় না। কেনিথ নির্বিকারে আনায়ার কাছে হেঁটে গেল। অতঃপর আনায়া দ্বিধাগ্রস্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হেঁচকি এখনো বন্ধ হয়নি দেখছি। গাড়িতে পানি রয়েছে, চল গিয়ে খেয়ে নে। এটুকু বলেই কেনিথ আনায়ার হাতটা ধরে গাড়ির কাছে গেল। গাড়িতে আনায়াকে বসিয়ে সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। এরপর গাড়িতে থাকা একটা পানির বোতল আনায়ার দিকে এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, রেহানকে এখনো অনেক বেশি ভালোবাসিস তাই না? আনায়ার হেঁচকি ক্ষণিকের জন্য থামিয়ে পাশে ফিরে কেনিথ দিকে তাকালো। কেনিথ নিজেও আনায়ার অশ্রুসিক্ত চেহারার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে তাচ্ছিল্যের সাথে হাসল। রেহান পানির বোতল নিয়ে এসে স্তব্ধ হয়ে পড়ল। পাগলের মতো খানিকটা সময় এদিক ওদিক ছোটাছুটি করে আনায়াকে খুঁজল, কিন্তু কোথাও আনায়ার দেখা মিলল না। রেহানের উপর যেন পুরো পৃথিবীর ভর এসে চেপে ধরেছে। সম্পূর্ণ অসহনীয় লাগছে তার। নিজেকে অপদার্থ মনে হচ্ছে। সে আনায়াকে আবারও হারিয়ে ফেলেছে। নেই তার বউ পাখি, আর নেই তার বউ পাখি। সত্যিই অতিথি পাখির মতো জীবনে এসে সবকিছু তছনছ করে পুনরায় ফিরে গিয়েছে। রেহান রাস্তার পাশে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। এত জনসমাগমের মাঝে এক নিঃস্ব প্রেমিক আজ ভালোবাসা হারানোর তৃষ্ণায় কাঁদতে বসেছে। রেহান মাথা নুইয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে অঝরে কেঁদে চলেছে। ছেলে মানুষের যে কাঁদতে নেই, এই মন্ত্রতন্ত্র আর রেহানের জন্য প্রযোজ্য নয়। রেহান পুনরায় সব হারিয়ে নিঃস্ব। সাই সাই করে গাড়ি চলছে। আনায়া অতিরিক্ত কান্নার রেশে মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে। তবে ও একদম চুপচাপ। সঙ্গে কেনিথও অকপটে সামনের দিকে তাকিয়ে চুপচাপ গাড়ি চালাতে ব্যস্ত। কেনিথ আজ আনায়াকে নিয়ে ঠিক কোথায় যাচ্ছে তা সে নিজেও জানে না। আজ সে গন্তব্যহীন পথে রওনা হয়েছে, তাও সঙ্গে আজ আনায়া। এক জনমানবহীন নির্জন রাস্তায় তার গাড়িটা চলছে। আশেপাশে অসংখ্য বড় বড় গাছপালা রইলেও মানুষের সংখ্যা হয়তো খুবই ক্ষীণ। মাঝে মধ্যে দু একটা গাড়ি ব্যতীত তেমন কোনো ঝঞ্ঝাট নেই। আচমকা কেনিথ ভিন্ন এক রাস্তা ধরে এগোতে লাগল। রাস্তাটাও বেশি সুবিধাজনক নয়। আশেপাশে তেমন আলো নেই, তবে আনায়া গাড়ির হেডলাইটের জন্য মাঝে মধ্যে বাহিরটা খেয়াল করার পাশাপাশি কেনিথের গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু কিছু বলছে না। এরই মাঝে কেনিথ খানিকটা দূরেই রাস্তার পাশে ছোটখাটো কিংবা মাঝারি খাদ রয়েছে এমন জায়গায় এনে গাড়ি থামালো।
অতঃপর গাড়ির সাথে হেলান দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে চোখ বুজল। আনায়া কিছু বলছে না, ও চুপচাপ গুটিয়ে বসে রইছে। এরই মাঝে কেনিথ চোখ বুজে থাকা অবস্থায় বলল, তখনকার প্রশ্নের উড়টা কিন্তু পাইনি আমি। আনায়া জানে না কেনিথের এই কণ্ঠে কি ছিল, তবে মুহূর্তেই অদ্ভুতভাবে আনায়া কিঞ্চিত কেঁপে উঠল। তবে আনায়া পাশে ফিরে কেনিথকে দেখল না, ও চুপচাপ মাথা নুইয়ে বসে রইল। ভালোবাসা কি জিনিস তা আমি বুঝি না, এটার ঠিকঠাক সংজ্ঞাও জানা নেই আমার। আর সবচেয়ে বড় কথা, আমি মানুষ রূপী একটা জানোয়ার, এবং জানোয়াররা কখনো ভালোবাসাতে জানে না, কারণ তাদের মানুষের মতো সুন্দর কোনো মন থাকে না। কেনিথ এটুকু বলেই থামল। আনায়া এবার পাশে ফিরে কেনিথের বন্ধ চোখজোড়ার দিকে তাকাতেই কেনিথ চোখ খুলে শটানভাবে বসল। অতঃপর আনায়া দিকে তাকিয়ে পুনরায় মুচকি হেসে বলল, কি অদ্ভুত তাই না, আমার মতো জানোয়ারদের তোর মতো ভালো মানুষগুলো ভালোবাসতে জানে না। আবার অদ্ভুতভাবে তোর মতোই ভালো মনের কেউ যখন আমায় ভালোবেসে দিনরাত কষ্টে ছটফটিয়ে যাচ্ছে, তখন আমি জানোয়ারটা কিনা তাকেই পাত্তাই দেই না। কি অদ্ভুত, কি অদ্ভুত, এটাকে কি বলা চলে? রিভেঞ্জ অব নেচার নাকি জীবনচক্র? হবে হয়তো কিছু একটা। আনায়া স্তব্ধ চোখে কেনিথের দিকে তাকিয়ে হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু সেটা কি তা আনায়া নিজেও জানে। পৃথিবীতে সবচেয়ে বড় বড় অসুখের মাঝে প্রধান হলো দ্বিধাগ্রস্ত মানসিক রোগ। এই রোগে মানুষ নিজেও জানে না যে তার সাথে কি হচ্ছে, তার কি করা উচিত, কি করলে পরিণতি ঠিক কি হবে। মূলত এসবের মারপ্যাচে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। ব্যক্তি জানে সে ঠিক নেই, তার আশপাশে যা হচ্ছে তাও হয়তো ঠিক নেই, কিন্তু তার কাছে কোনো কিছুর সমাধানও নেই। ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম, অথচ মানুষ কিনা এই রোগে আক্রান্ত হয়ে ভাষা জানা সত্ত্বেও নিজের অনুভূতিগুলোকে আর কারো কাছে উপস্থাপন করতে পারে না। অন্য কারো কাছে প্রকাশ করার কথা না হয় বাদই দেওয়া যায়, ব্যক্তি তো নিজেই নিজেকে বোঝাতে পারে না সে কি চায়, উপলব্ধি করতে পারে না নিজের মনের গহীনের অনুভূতিকে। আর এই একই রোগে প্রত্যক্ষ পরোক্ষভাবে আক্রান্ত হয়ে গিয়েছে কেনিথ আর আনায়া দুজনেই। দুজনেই জীবনকে এক দ্বিধাদ্বন্দ্বের পাল্লায় সাজিয়ে রেখেছে, যে পাল্লা এখন পর্যন্ত কোনো কিছুরই সঠিক পরিমাপ করে তাদের যথার্থ ফলাফলটা দিতে পারেনি। দুজনের নীরবতা কাটিয়ে কেনিথ আবারও বলতে লাগল, সামনে একটা খাদ রয়েছে, যদি আজ কিছু একটা করি তবে দুজনেই উপরে যাওয়াটা কনফার্ম হয়ে যাবে আশা করি। কেনিথের কথা শুনে আনায়া খানিকটা আঁতকে উঠে কেনিথের দিকে তাকালো। কেনিথ নির্বিকার গাড়ি স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, আশা রাখছি আমার সাথে যেতে তোর কোনো আপত্তি নেই। এই বলতে না বলতেই কেনিথ প্রায় ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোতে লাগল। কেনিথ স্বাভাবিক হাবভাবের মাঝে আনায়া বিস্ময় কি করবে বুঝে উঠতে পারল না। চোখে জল চলে এসেছে, সঙ্গে সে নিজেও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আনায়া আতকে একবার বাহিরে দেখছে তো একবার কেনিথের দিকে। কেনিথ হাসছে, পাগলের মতো শব্দহীন হয়ে হাসছে। আনায়া উপায় না পেয়ে কেনিথের হাতটা স্টিয়ারিং থেকে সরাতে নিলে কেনিথ স্পিডটা এবার সর্বোচ্চ করে স্টিয়ারিং থেকে হাত সরিয়ে নিল। এটা দেখে আনায়া আরো বেশি বিস্মিত। সামনে তাকিয়ে দেখল হেডলাইটের হলুদ আলোতে প্রায় বর্ষর খাদের দেখা যাচ্ছে। আনায়া ফুপিয়ে কেঁদে উঠে বলল, এমনটা কেন করছেন, প্লিজ থামান, আমি আর কখনো আপনাকে ছেড়ে। কেনিথ আনায়ার কথা শেষ হবার আগেই ওকে হেঁচকা টানে নিজের কাছে টেনে নিল এবং খুব দ্রুত নিজের মোটা কালো জ্যাকেটের মাঝে আনায়ার মাথাটাকে ঢেকে দিয়ে ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। এরপর অসহনীয় কণ্ঠে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, আমার গল্পের ইতি না হয় এখানেই ঘটল, আর তুই বেঁচে রইলে ওই রেহানের কাছে চলে যাস। ও তোকে অনেক ভালোবাসবে, আর তোদের সেই সুন্দর ভালোবাসায় এই জানোয়ারটা কখনো বাধা হতে আসবে না। ভালো থাকিস মাই। ব্লা ড। কেনিথের কথা আনায়া শেষ পর্যন্ত শুনতে পেল কিনা তার আগেই এক বিকট ভাঙচুরের আওয়াজে ওর পুরো মস্তিষ্ক ঘুরে গেল। বুঝতে পারছে না ওর সাথে ঠিক কি হলো, তবে আনায়ার খেয়াল করল তার চোখ জোড়া ক্রমশ বন্ধ হয়ে আসছে। সঙ্গে এও অনুভব করল যে কেনিথের শক্ত বন্ধনটাও আগলা হয়ে এসেছে। আচ্ছা, কেনিথ কি তাকে রেখেই চলে গেল? যেভাবে তার বাবা আর সন্তান ছেড়ে গিয়েছে, না না, এটা হয় না।
কেনিথের শক্ত বন্ধনে জ্যাকেটের মাঝে রুদ্ধশ্বাস পরিস্থিতির সঙ্গে সবকিছুই অন্ধকার তো লাগছিলই, তবে আনায়া মনে হলো এভাবে সারা জীবন কেনিথের জন্য রুদ্ধশ্বাস হয়ে বাঁচাটা মন্দ কিছু ছিল না। কিন্তু এখন তো নিজেকে সর্বোচ্চ পর্যায়ের অসহায় লাগছে। চারপাশটা ইতিমধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে। আনায়া ভাবল সে কি কোথায় ব্যথা পেয়েছে কিংবা কোথাও কেটে গিয়ে রক্ত ঝর হতে পারে। এই নিয়ে তার আফসোস নেই, নিজেকে নিয়ে তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। তবে তার অসহনীয় লাগছে কেনিথের জন্য। ইতিমধ্যে যেভাবেই হোক একবার অন্তত সে কেনিথকে দেখতে চাইছে। মনে প্রাণে শেষবারের মতো হলেও সে কেনিথকে দেখতে চায়। আচ্ছা, তার এই ইচ্ছেটা কি ঠিক? তার জীবনের সব কষ্ট, সব দুর্ভোগ কিংবা পুরো জীবনটা তো শুধু কেনিথের জন্যই ধ্বংস হয়েছে। তবে এই মুহূর্তে কেনিথের জন্য যে অনুভূতি জন্মাচ্ছে তা কি আদতেও ঠিক হচ্ছে আনায়া জানে না। এই শেষ সময়ে মস্তিষ্কের বিশ্লেষণে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে চাইছে না। এবার শুধু মনে হচ্ছে জীবনের শেষ সময়ে শেষবারের মতো অন্তত কেনিথের মুখটা দেখতে চায় সে। মা হয়ে নিজের সন্তানকে শেষ করার মতো জঘন্য পাপ করেছে। সে সময় না বুঝলেও জীবনের শেষ সময়ে এসে মনে হচ্ছে সবকিছুর জন্য তারই দোষী ছিল। এবারে হয়তো প্রায়শ্চিত্ত করার আর কোনো সুযোগ রইল না। তবে অভাগা সন্তানের পিতাকে কিংবা নিজের জানো আর স্বরূপ স্বামীকে শেষ মুহূর্তে একবার দেখতে না পারার আফসোস যেন আনায়া মৃত্যুর পরও শান্তি দিবে না। কিন্তু সত্যিই আফসোস, তার এই ইচ্ছে আর পূর্ণ হলো না। বরং এর আগেই কৃষ্ণগহ্বরের ন্যায় কালো অন্ধকারের ঘেরা অতল গভীরতায় ডুবে গেল আনায়া। সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হলো জগৎ।